আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সাথে আছি আমি মেহেরুন্নেসা রিঙ্কি। পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। তো তোমাদের সবাইকে আমাদের আজকের আইসিটি ম্যারাথনে স্বাগত জানাচ্ছি। তোমরা আমার সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি, আর বোর্ডটা দেখা যাচ্ছে নাকি, এটা সবাই একটু কমেন্টে জানাও। আমরা একটু ওয়েট করি, তারপরে ক্লাসটা শুরু করব, বাকিরা যাতে এই ফাঁকে একটু জয়েন করতে পারে। আর এর মধ্যে তোমাদের যদি কারো স্পেসিফিক কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে আইসিটি, সেটা আমাকে জানাতে পারো। অথবা কারো এনি টাইপ অফ কোশ্চেন্স আইসিটি রিলেটেড, সেটা হচ্ছে কমেন্টে বলতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু মেনশন করে দাও। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। লাকি আফরোজ লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কার কোন চ্যাপ্টারের সমস্যা সেটা জানতে চাচ্ছিলাম, একটু যদি জানাও যে কার কোন চ্যাপ্টারের সমস্যা বা আইসিটি রিলেটেড কি সমস্যা তোমরা ফেস করতেছো, বা কোন টপিকটা বুঝতে সমস্যা হচ্ছে, সেটা একটু কমেন্টে জানাও। শারমিন আক্তার সুবর্ণা লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমরা আর 30 সেকেন্ডস এর মতো ওয়েট করি, তারপরে হচ্ছে আমরা শুরু করব। পারুল আক্তার লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আইসিটি সব ভুলে গেছি। আচ্ছা, আজকে ক্লাসটা ভালোভাবে করো, ইনশাল্লাহ সব টপিক কভার হয়ে যাবে। আইসিটিতে তো মাত্র 5 মার্কস, 5 মার্কসের জন্য আসলে এত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। বাকি সাবজেক্টগুলোতেই ভালোভাবে ফোকাস করো। আর আইসিটি খুব যে টাফ হয় কোশ্চেন কি, সেরকম না। আমি তো ক্লাসে বলেই দিব যে কোনগুলো তোমার পড়তে হবে। সো আইসিটি নিয়ে ইনশাল্লাহ আর কোনো প্যারা হবে না। লাস্ট আইটেম বলছে আসসালামু আলাইকুম আপু, লজিক গেট রিলেটেড পারি না আপু। আচ্ছা, আমরা আজকে বেশ কয়েকটা লজিক গেটের কোশ্চেন্স রেখেছি, ইনশাল্লাহ লজিক গেটের প্রবলেম সব সলভ হয়ে যাবে। আচ্ছা, আর 20 সেকেন্ডস এর মতো ওয়েট করি। তো তোমাদের হচ্ছে গুগল ফর্ম, দেখো কমেন্টে হচ্ছে পিন করা আছে একটা গুগল ফর্ম, সেটা তোমরা সবাই ফিল আপ করে ফেলো। আমাদের যে টার্গেট জিএসটি 4.2 যে কোর্সটা আসতেছে, এটা যদি তোমরা জাস্ট প্রি বুক করো, তো ফিল আপ করে রাখো ফর্মটা, তোমরা কিন্তু 25% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এটা কিন্তু হিউজ। সো তোমরা হচ্ছে এই ফর্মটা সবাই ফিল আপ করে রাখো। আচ্ছা, পারুল বলছে আপু অনেক থ্যাংক ইউ। আচ্ছা, তো তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে রাখো। শারমিন আক্তার সুবর্ণা লিখেছে আপু শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। দুইয়ের পরিপূরক, আচ্ছা দুইয়ের পরিপূরক এত আসলে মানে এত বড় কোশ্চেন আসলে আসে না। তোমরা যে বিয়োগের কথা বলতেছো, দুইয়ের একের পরিপূরক করে তারপর দুইয়ের পরিপূরক করে বের করা, সেই টাইপের কোনো কোশ্চেন আমি আসলে কোশ্চেন ব্যাংকে দেখি নাই। প্রোগ্রামিং এর সমস্যা হয় আপু, হ্যাঁ। চ্যাপ্টার 5 যেটা সি প্রোগ্রামিং, এটাতে সবারই মোটামুটি একটু প্রবলেম আছে, আমরা দেখবো, কোনো সমস্যা নাই। তো তোমরা হচ্ছে একটু ফাস্ট ফাস্ট কোশ্চেন গুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। লাকি আফরোজ সবাইকে মেনশন করছি, থ্যাংক ইউ। সো আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা দেখো তো, রেডিও এবং টেলিভিশনের সম্প্রচার এটা কোন ধরনের কমিউনিকেশন মোড? সবাই বলে ফেলো তো। খুবই রিসেন্ট আসছে, রাজশাহীতে গত বছর আসছে 24-25-এ। আব্দুল্লাহ লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? এসটিএমএল কেমন আসে? এসটিএমএল থেকে আসলে খুব মানে টাফ কোশ্চেন হয় না। ধরো হচ্ছে ট্যাগ গুলা থেকে একটু কোশ্চেন আসে মাঝে মধ্যে, যেমন কোনটা সবচেয়ে বড় হেডিং ট্যাগ, তারপরে মৌলিক ট্যাগ কয়টা, তারপর কোনটা হচ্ছে এমটি ট্যাগ, এগুলো আসতে পারে। অথবা তোমাকে ছোট একটা এসটিএমএল কোড দিয়ে এটার আউটপুটটা কি হবে সেটা জানতে চাইতে পারে। আমাদের কোশ্চেন আছে এরকম, আমরা দেখাবো, সমস্যা নেই। সো এটার অ্যান্সার দিয়ে ফেলো তো সবাই। রেডিও এবং টেলিভিশনের সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? দেখি। তাহলে দেখো, রেডিও এবং টেলিভিশনের সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড, আমরা তোমাদের বইটাতে হচ্ছে যে 3 ধরনের কমিউনিকেশন মোড, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, এই 3টা দেওয়া আছে। সো সিমপ্লেক্সটা কি? সিমপ্লেক্সটা হচ্ছে কি, কোশ্চেন দেখা যায় না আপু, কোশ্চেন দেখা যাচ্ছে না, এখন তো দেখা যাওয়ার কথা। এখন দেখা যাচ্ছে নাকি একটু জানাও তো। সো সিমপ্লেক্স জিনিসটা কি দেখো তো, সিমপ্লেক্স হচ্ছে কি, ডাটাটা শুধু একদিকেই যায়, শুধুমাত্র একদিকে যায়। যে ডাটাটা পাঠাচ্ছে শুধু তার থেকে যে ডাটাটা রিসিভ করবে, মানে রিসিভার, শুধু তার তার কাছে যায়, সিমপ্লেক্স হচ্ছে সেটা। সো সিমপ্লেক্স
আমরা কি বললাম যে ডেটা শুধু একদিকে যায়, শুধুমাত্র সেন্ডার থেকে রিসিভারের কাছে যায়, রিসিভার কিন্তু সেন্ডারের কাছে কোনো ডেটা পাঠাতে পারে না। সো এটা হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। আচ্ছা, এখন সিমপ্লেক্সের এক্সাম্পল গুলো তোমাদের মেনলি লাগবে, তোমরা এটা একটু মনে রাখবা। সিমপ্লেক্সের এক্সাম্পলের মধ্যে আছে হচ্ছে টিভি ব্রডকাস্ট, তারপরে হচ্ছে রেডিও ব্রডকাস্ট। তোমাদের বইয়ে আরো এক্সাম্পল থাকলে সেগুলো একটু মনে রাখো, এই এক্সাম্পল গুলাই তোমাদের জন্য মেনলি লাগবে। দেন আমি যদি কিবোর্ড থেকে কোনো কি প্রেস করে কম্পিউটারের কাছে ইনফরমেশন পাঠাতে চাই, তাহলে কিবোর্ড টু কম্পিউটার এটাও কিন্তু এক ধরনের সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড। তাহলে আমরা সিমপ্লেক্স একটা দেখলাম, এখন আসি হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সে কি হয় দেখো তো, হাফ ডুপ্লেক্সে কিন্তু সেন্ডার রিসিভারের কাছে ডাটা পাঠাতে পারে এবং রিসিভারও কিন্তু সেন্ডারের কাছে ডাটা পাঠাতে পারে। তবে এখানে কোশ্চেন হচ্ছে একই সাথে পাঠাতে পারে না। ধরো সেন্ডার রিসিভারের কাছে যে সময় ডাটা পাঠাইলো রিসিভারও কিন্তু সেন্ডারের কাছে একই সময় ডাটা পাঠাতে পারে না। প্রথমে সেন্ডার রিসিভারের কাছে ডাটা পাঠাবে, রিসিভার কিছুক্ষণ ওয়েট করার পর সেই ইনফরমেশনটা শুনে তারপরে হচ্ছে সেন্ডারের কাছে ডাটা পাঠাবে। তাহলে হাফ ডুপ্লেক্স কিন্তু সেন্ডার রিসিভারের কাছে ডাটা পাঠাতে পারে, রিসিভারও কিন্তু সেন্ডারের কাছে ডাটা পাঠাতে পারে, তবে এটা একই সময়ে না। এক্সাম্পল গুলো একটু মনে রাখবা। এক্সাম্পলের মধ্যে কি আছে, ওয়াকি টকি। ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্সের অনেক ফেমাস একটা এক্সাম্পল। তারপরে আসি, তাহলে ওয়াকি টকিতে কি হয় দেখো তো। ওয়াকি টকি দেখবা হচ্ছে যে ট্রাফিক পুলিশ যারা আছে তারা হচ্ছে ওয়াকি টকি নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে, তো উনি হচ্ছে ইনফরমেশন দেয়, উনি অনেক কথাবার্তা বলার পরে রিসিভার সেটা শুনে, মানে উনি যখন কথা বলে রিসিভার কিন্তু তখন ওয়েট করে কথাগুলো শুনে, রিসিভারও কিন্তু সাথে সাথে কথা বলে না। সো তারপরে কি হয়, রিসিভার শোনার পর রিসিভার দেন কথা বলে, তখন আবার সেন্ডার শোনে। সো এরকম। তারপরে আসি ধরো ফুল ডুপ্লেক্সে। ফুল ডুপ্লেক্সে কি হয়, ফুল ডুপ্লেক্সেও কিন্তু সেন্ডারও রিসিভারের কাছে ডাটা পাঠাতে পারে, রিসিভারও সেন্ডারের কাছে ডাটা পাঠাতে পারে এবং একই সময়ে পাঠাইতে পারে। ধরো ভিডিও কলের এক্সাম্পল যদি বলি, ভিডিও কলে তুমি যার সাথে কথা বলতেছো, তুমি তাকে কথা বলতেছো বা কোনো কিছু দেখাচ্ছ, সেও কিন্তু একই সময় তোমাকে কোনো কিছু দেখাতে পারতেছে বা তোমার সাথে কথা বলতে পারতেছে। সো ফুল ডুপ্লেক্সের এক্সাম্পলের মধ্যে কি কি আছে, ভিডিও কল, তারপরে হচ্ছে এই যে ফোন কল, দেন হচ্ছে এই যে আমি যে লাইভটা নিচ্ছি, লাইভ স্ট্রিমিং, এটাও কিন্তু এক ধরনের ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল। তাহলে লাইভ স্ট্রিমিং, তোমাদের কিন্তু এক্সাম্পল গুলাই লাগবে মেনলি, হ্যাঁ, তোমরা এক্সাম্পল গুলাই মাথায় রাখবা। সো এটা কোন ধরনের, রেডিও এবং টেলিভিশনের সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড বলতো, এটা কিন্তু হচ্ছে সিমপ্লেক্স। এই যে আমরা টিভি ব্রডকাস্ট যেটা দিয়েছি, তাহলে টিভি ব্রডকাস্টে তুমি কিন্তু শুধুমাত্র টিভি থেকে ইনফরমেশন জানতে পারতেছো, তুমি কি টিভিতে কোনো ইনফরমেশন পাঠাইতে পারো, তা কিন্তু না। তাহলে সেন্ডার এখানে শুধুমাত্র রিসিভারের কাছে ডাটা পাঠাতে পারতেছে, তাহলে এটা কি সিমপ্লেক্স। এবং সিমপ্লেক্সে দেখো দুইটা কিন্তু আছে, একটা ইউনিকাস্ট আর একটা হচ্ছে ব্রডকাস্ট। তাহলে এই দুইটা জিনিস কি, ইউনিকাস্ট হচ্ছে একটা স্পেসিফিক ডিভাইস থেকে আরেকটা স্পেসিফিক ডিভাইসে শুধু ডাটা পাঠানো যায়, এটা হচ্ছে মানে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, একটা স্পেসিফিক ডিভাইস থেকে আরেকটা স্পেসিফিক ডিভাইস। ব্রডকাস্ট কি, ব্রডকাস্ট হচ্ছে একটা ডিভাইস থেকে তার সাথে যুক্ত সকল ডিভাইসে সে ডাটা পাঠায়। তাহলে টিভি ব্রডকাস্টে কি হয়, টিভি কি শুধু তোমার কাছে ডাটা পাঠায় বা তোমার ফ্রেন্ডের কাছে ডাটা পাঠায়, এরকম তো না, টিভি কিন্তু তার সাথে যুক্ত সবার কাছে ডাটাটা পাঠায়। তাহলে এটা কিসের উদাহরণ, এটা কিন্তু ব্রডকাস্টের উদাহরণ। তার মানে আমরা এখানে কি দেখতেছি, একটা হচ্ছে সিমপ্লেক্স, ডাটা ট্রান্সমিশন মোডটা হচ্ছে সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট। বুঝছো তোমরা, এটা কি ভুল হবে আর, বুঝছো? যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লিখো, যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লিখো। তারপরে আসি, আব্দুল্লাহ লিখেছে ক্লিয়ার, লাকি আফরোজ লিখেছে ক্লিয়ার, ওকে। তারপরে আসি IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটা তৈরি করা যাবে। তার আগে আমরা হচ্ছে অপশনের গুলো একটু খেয়াল করব, যেমন ল্যান। ল্যান অ্যাকচুয়ালি কি বলতো, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান, তারপরে হচ্ছে ম্যান, আচ্ছা প্যানও আছে, প্যান, ল্যান, ম্যান, দেন হচ্ছে, তাহলে প্যান অ্যাকচুয়ালি কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে আমাদের পার্সোনাল ডিভাইস গুলা যে নেটওয়ার্কে কানেক্টেড থাকে, ধরো ব্লুটুথ, মোবাইল হটস্পট, এগুলা হচ্ছে প্যানের এক্সাম্পল। তারপরে আসে ল্যান।
ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এটা কিসে, আমাদের বাসা বাড়িতে যে ডিভাইসগুলো যে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকে, বা কোনো অফিসে মানে যে নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইসগুলো কানেক্টেড থাকে, বা ধরো হচ্ছে আমাদের যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা যে নেটওয়ার্কের মাধ্যমে একটা ডিভাইস আরেকটা ডিভাইসে কানেক্টেড, সেটা হচ্ছে ল্যানের এক্সাম্পল। তারপর আসি ম্যান। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে একটা শহর থেকে আরেকটা শহরের মধ্যে কানেকশন, এই টাইপের বোঝায় আর কি। আর ওয়েন হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে কান্ট্রির অ্যাক্রসে, ধরো একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সাথে কানেকশন যেটা আমরা বোঝাই, সেটাই বলা হয়েছে ওয়েনের উদাহরণ। তো আমাদের ওগুলা লাগবে না, আমরা হচ্ছে এইখানে যেটা বলছে যে IEEE 802.11 এই প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটা তৈরি করা হয়। তাহলে এটা কার স্ট্যান্ডার্ড বলতো? IEEE 802.11 এটা হচ্ছে ওয়াইফাই, এটা হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। তাহলে এটার সাহায্যে কোন নেটওয়ার্কটা তৈরি করা যাবে বলতো? ওয়াইফাই কিসের মধ্যে পড়ে? প্যানের মধ্যে কিন্তু পড়বে না। ওয়াইফাই কিসের মধ্যে পড়বে? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, বা লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে কম জায়গা বা ক্ষুদ্র জায়গাতে হচ্ছে, ক্ষুদ্র জায়গার মধ্যে যে ডিভাইসগুলো কানেকশনের জন্য আমরা হচ্ছে যেটা ইউজ করি সেটাই হচ্ছে ল্যান। তাহলে ওয়াইফাই কিন্তু খুব বড় জুড়ে যে কাজ করে এরকম না, খুব ক্ষুদ্র জায়গা জুড়ে এটার হচ্ছে রেঞ্জ থাকে। তাহলে এটা কি? এটা হচ্ছে ল্যানের মধ্যে পড়বে। এটা কি? এটা হচ্ছে ল্যানের মধ্যে পড়বে। তাহলে প্যানের মধ্যে কে পড়বে আমি একবারে বলে দেই, তোমাদের এটাও লাগতে পারে। প্যানের জন্য পাবা হচ্ছে আচ্ছা, প্যানের জন্য হচ্ছে, এটা মনে রাখবা, এটা হচ্ছে ব্লুটুথ, এটার IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15। আর ম্যানের জন্য হচ্ছে ওয়াইম্যাক্স, ম্যানের জন্য ওয়াইম্যাক্স, যেটার IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16। দেখো ওয়াই ম্যাক্স, ম্যাক্স এর শেষে কি আছে? এক্স আছে, তাহলে এটা কি হবে? 6 এর শেষেও কিন্তু এক্স আছে, তাহলে ম্যান ওয়াই ম্যাক্স, যেটা কি IEEE 802.16। আর প্যানের জন্য হচ্ছে ব্লুটুথ, এটা একটু মনে রাখবা 15 লাস্টে। আর ওয়াইফাইতে কি আছে দেখো তো, দুইটা আই আছে, এই জন্য এটার IEEE স্ট্যান্ডার্ডটা হচ্ছে 802.11, মানে কাইন্ড অফ আই দুইটা, 11 ও দুইটা। তাইলে এখানে আমরা এটার উদাহরণ কি পাচ্ছি বলতো? ল্যান। ওকে, পরেরটাতে আসি। দেখো এই যে নিচের কোনটা ওয়্যারলেস ম্যানের উদাহরণ? আমি কিন্তু আগের কোশ্চেনটাতেই বলে দিছি। দেখো তো এটার অ্যান্সার দিয়ে দাও তোমরা, ওয়্যারলেস ম্যানের উদাহরণ কোনটা? এগুলো আসে না, এগুলো তো আসে নাই কিভাবে? এগুলো তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই যে RUC 22-23, তুমি যদি জানো যে কি আসে না তাহলে আমাদেরকে বলে দিয়ে যাও, আমরা ওভাবেই ক্লাসটা নেই। হামিদ খান, আচ্ছা তাইলে ওয়্যারলেস ম্যানের উদাহরণ কি? আমরা কিন্তু দেখছি ওয়্যারলেস ম্যানের উদাহরণ কোনটা? ওয়াই ম্যাক্স। ওয়্যারলেস ম্যানের উদাহরণ হচ্ছে ওয়াই ম্যাক্স। বাকিটা ব্লুটুথ কিন্তু ম্যানের উদাহরণই না। ব্লুটুথ কিসের উদাহরণ বলতো? আমরা বলছি ব্লুটুথ, হটস্পট, এগুলা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে, তার মানে প্যানের উদাহরণ। স্যাটেলাইট হচ্ছে WAN, যেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সেটার আন্ডারে। সো এটার মানে কি হচ্ছে, অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ওয়াই ম্যাক্স। এটার অ্যান্সার হচ্ছে ওয়াই ম্যাক্স। ওয়্যারলেস ম্যানের উদাহরণ হচ্ছে ওয়াই ম্যাক্স। তারপরেরটাতে আসি। হ্যাঁ, আব্দুল্লাহ অ্যান্সার দিয়েছে ওয়াই ম্যাক্স 802.16। তাহলে পরেরটা দেখো তো, কোন কম্পিউটার নেটওয়ার্কিং টপোলজিতে সবগুলো কম্পিউটার হচ্ছে পরস্পর যুক্ত থাকে? তাহলে আমরা হচ্ছে টপোলজি মানে কি? টপোলজি মানে হচ্ছে যে একটা মানে ডিভাইসগুলো, একটা নেটওয়ার্কের আন্ডারে ডিভাইসগুলো একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড থাকে, ওই কম্বিনেশনটা বা বিন্যাসটাই হচ্ছে টপোলজি। তাহলে দেখো তো, আমরা যদি বাস টপোলজি নিয়ে কথা বলি, বাস টপোলজিতে অ্যাকচুয়ালি কি হয় যে একটা কমন কেবল থাকে, তার সাথেই কিন্তু সবগুলো ডিভাইস হচ্ছে কানেক্টেড থাকে।
তারপরে আসি হচ্ছে রিং। রিং টপোলজিতে অ্যাকচুয়ালি কি হয়, রিং টপোলজিতে একটা রিং এর মতো স্ট্রাকচারে কিন্তু সবগুলো ডিভাইস কানেক্টেড থাকে, রিং এর মতো স্ট্রাকচারে সবগুলো ডিভাইস হচ্ছে কানেক্টেড থাকে। তারপর আসে ম্যাশ। ম্যাশ টপোলজিতে কি হয়, ম্যাশ টপোলজিতে কিন্তু সবগুলা ডিভাইস একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, সবগুলা ডিভাইস হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, বুঝছো? সবগুলা ডিভাইস একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে কোন টপোলজিতে, ম্যাশ টপোলজিতে। আরেকটা টপোলজি আছে সেটা কিন্তু হচ্ছে স্টার টপোলজি। তাহলে স্টার টপোলজিতে কি হয়, স্টার টপোলজিতে কিন্তু হচ্ছে একটা সেন্ট্রাল ডিভাইস থাকে যার সাথে বাকি সবাই কানেক্টেড থাকে, সেন্ট্রাল ডিভাইসের সাথে বাকি সবাই কানেক্টেড থাকে। এই সেন্ট্রাল ডিভাইস হিসাবে কি ইউজ করা হয় এটাও একটু তোমরা মনে রাখবা। সেন্ট্রাল ডিভাইস হিসেবে ইউজ করা হয় হচ্ছে সুইচ অথবা হাব, সুইচ অথবা হাব ইউজ করা হয় স্টার টপোলজির সেন্ট্রাল ডিভাইস হিসাবে। তাহলে আমাদের এটা যেটা এক্সাম্পল ছিল যে কোন কম্পিউটার নেটওয়ার্কিং টপোলজিতে সবগুলো কম্পিউটার পরস্পর যুক্ত থাকে, এটার অ্যান্সারটা কি, এটার অ্যান্সারটা হচ্ছে ম্যাশ। এবং কোন একটা বোর্ডে হয়তো আসছিল যে ম্যাশ টপোলজিতে মানে সবগুলো ডিভাইস পরস্পর যুক্ত করতে তার সংখ্যা কয়টা, সো তার সংখ্যা কয়টা হবে, তার সংখ্যা হবে n ইন্টু n-1/2। এটাও তোমরা চাইলে মনে রাখতে পারো, বইয়ে আছে যেহেতু n ইন্টু n-1/2। এই nটা কি, nটা হচ্ছে ডিভাইস, কয়টা ডিভাইস আছে সেটা, সো তার লাগবে কয়টা, n ইন্টু n-1/2। এটা হচ্ছে ম্যাশ টপোলজির জন্য। পরেরটাতে আসি, এই যে দেখো তো, দুইজন ব্যক্তির মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে। তাহলে দেখছো ট্রান্সমিশন মোড থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। হ্যাঁ হ্যাঁ, আর ইউ এ এবং আর ইউ সি, আর ইউ এ তে কি আইসিটি আছে আমি জানি না, বাট আর ইউ বি তে আছে, সো আর ইউ সি বি দুইটার জন্য লাগবে। দেখো তো, দুইজন ব্যক্তির মোবাইলে কথোপকথনের জন্য কোন মোড কাজ করে। তাহলে আমি কিন্তু অলরেডি দেখাইছি মোবাইলে কথোপকথন, মোবাইল ফোনে মানে ফোন কল অথবা ভিডিও কল, লাইভ স্ট্রিমিং, এগুলা সব কিসের আন্ডারে বলতো, ফুল ডুপ্লেক্স। এগুলা হচ্ছে ফুল ডুপ্লেক্সের আন্ডারে, ফুল ডুপ্লেক্সের আন্ডারে মানে হচ্ছে সেন্ডার এবং রিসিভার একজন আরেকজনকে ডেটা পাঠাইতে পারবে এবং একই সময় ডেটা পাঠাইতে পারবে, তাইলে উভমুখী কমিউনিকেশন এবং একই সময়ে কমিউনিকেশনটা হচ্ছে। তাহলে এটা কিসের উদাহরণ বলতো, ফুল ডুপ্লেক্স। মোবাইল ফোন কল, ভিডিও কল, লাইভ স্ট্রিমিং, এগুলো সব হচ্ছে ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল। তারপরে আসি, দেখো তো, বাংলাদেশের মোবাইল অপারেটরগণ এখন কোন প্রযুক্তি ব্যবহার করছেন। আর ইউ বিতে আসছে 20-21-এ, সো তোমরা এটার অ্যান্সার দিয়ে দাও তো। জনি প্রামাণিক বলেছে 5-এর এ, শারমিন আক্তার সুবর্ণা ফুল ডুপ্লেক্স, বর্ষা অ্যান্সার দিয়েছে 5-এর এ, লাকি আফরোজ 5-এর এ, সুব্রত অ্যান্সার দিয়েছে বর বউয়ের ঝগড়া। আচ্ছা, কিসের ঝগড়া, তিনি অ্যান্সার দিয়ে, আচ্ছা ও মেনশন করেছে। তাহলে বাংলাদেশের মোবাইল অপারেটরগণ এখন কোন প্রযুক্তি ব্যবহার করছেন, এটা বলে ফেলো তো, মোবাইল অপারেটরগণ কোন প্রযুক্তি ব্যবহার করতেছে এখন। মোবাইল অপারেটরগণ এখন যে প্রযুক্তিটা ব্যবহার করে এটা হচ্ছে জিএসএম। জিএসএম হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ড ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল স্ট্যান্ডার্ড ফর মোবাইল কমিউনিকেশন, সরি স্ট্যান্ডার্ড না, মোস্ট প্রবাবলি সিস্টেম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আচ্ছা, তো এই প্রযুক্তিটা আসলে ইউজ করে যেখানে দুইটা প্রসেস ইউজ করা হয়, একটা হচ্ছে সিডিএমএ আর একটা হচ্ছে টিডিএমএ আর একটা হচ্ছে এফডিএমএ। সো তোমরা আপাতত এটাই জানবা যে এখন যে মোবাইল অপারেটর গুলো আমাদের দেশে অ্যাভেলেবল আছে, গ্রামীণ ফোন, তারপরে বলো যে রবি, এয়ারটেল, টেলিটক, এরা হচ্ছে কি ইউজ করে, জিএসএম প্রযুক্তি ব্যবহার করে। এবং এই জিএসএম এর জন্য আমাদের দুইটা জিনিস লাগে, সেটা হচ্ছে টিডিএমএ আর এফডিএমএ। টিডিএমএ হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল এক্সেস আর এফডিএমএ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস। জাস্ট এটা জেনে রাখো, এগুলো তোমাদের ইন ডিটেলস লাগবে না। তার মানে হচ্ছে জিএসএম হচ্ছে 2G এবং 3Gর জন্য হচ্ছে জিএসএম ইউজ করা হয় মেইনলি, বাট 4Gর জন্য কিন্তু একটা আপডেটেড জিনিস চলে আসছে, সেটা হচ্ছে এলটিই। তাহলে এলটিই হচ্ছে লং টার্ম এভলিউশন, লং টার্ম
এভলিউশন। তার মানে জিএসএম হচ্ছে 2G আর 3Gর জন্য মেইনলি লাগতেছে, আর 4Gর জন্য কিন্তু এখন এলটিই চলে আসছে, যেটা হচ্ছে লং টার্ম এভলিউশন। ওকে, এখন বলে ফেলো তো আস্কি কোড হচ্ছে কত বিটের? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আস্কি কোড কত বিটের? এফডিএমএ কখন ইউজ করে? এফডিএমএ মেনলি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস। ধরো হচ্ছে বিভিন্ন ইউজার থাকে, ইউজারদেরকে বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ডের অ্যাসাইন করা হয় আর কি। এটা আসলে ইন ডিটেলস এত লাগবে না, এগুলা অনেক অ্যাডভান্স কনসেপ্ট। আমাদের গত বছর মানে গত সেমিস্টার 3rd ইয়ার 2nd সেমিস্টারে আমাদের একটা কোর্স ছিল, সেটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক। সো সেটাতে আমরা পড়েছি এফডিএম আর টিডিএম এর কনসেপ্ট। আপু এই ক্লাসটা করার পরে কি কি পড়তে হবে আইসিটির জন্য বলে দিব, ক্লাস শেষে বলে দিব। তাহলে আস্কি কোড কত বিটের বলো তো? আস্কি কোড কত বিটের? আস্কি হচ্ছে 8 বিট। আস্কি হচ্ছে 8 বিট। আরো কয়েকটা জিনিস একটু মনে রাখো, বিসিডি হচ্ছে 4 বিট, তারপর তোমাদের বই একটা আছে ইবিসি ডিআইসি, এটা হচ্ছে কত বিটের? এটাও কিন্তু 8 বিটের। আর আরেকটা আছে ইউনিকোড। ইউনিকোড মোস্ট প্রবাবলি তোমাদের বইয়ে 16 বিট লেখা আছে, বাট এটা আসলে 8 বিট, 16 বিট, 32 বিট, অনেকগুলাই হয়। এই 8 বিট হচ্ছে ইউটিএফ 8 এর জন্য, 16 বিট হচ্ছে ইউটিএফ 16 এর জন্য, আর 32 হচ্ছে ইউটিএফ 32 এর জন্য। বুঝছো? সো এটা তোমরা মনে রাখতে পারো চাইলে। ইউনিকোড হচ্ছে তোমাদের বইয়ে মোস্ট প্রবাবলি 16 বিট দেওয়া আছে, তোমাদের বইটা আমার আসলে জানা নাই এটা কোনটা আছে, সো এটা একটু দেখে নেবা। এটা নর্মালি 8 বিট, 16 বিট, 32 বিট তিনটাই হয়। ইউটিএফ এর উপর বেস করে। ইউটিএফ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। সো ইউটিএফ 8 এর জন্য 8 বিট, 16 এর জন্য 16 বিট, আর 32 এর জন্য 32 বিট। সো তোমরা এই চারটা জিনিস একটু মনে রাখবা। আজকে 8 বিটের, বিসিডি কোড হচ্ছে 4 বিটের, ইবিসি ডিআইসি হচ্ছে 8 বিট, ইউনিকোড হচ্ছে 16 বিট। ইউনিকোড কয় বিটের বলো? ইউনিকোড কয় বিটের? ইউনিকোড কয় বিটের বলো? তাহলে আমরা কিন্তু একটা দেখতে গিয়ে সব দেখে ফেললাম। আস্কি কোড কত বিটের? তাহলে আস্কি কোড হচ্ছে 8 বিটের। হ্যাঁ, আব্দুল্লাহ কিন্তু সবগুলা কমন করে ফেলছে। বিসিডি 8 বিট, বিসিডি 4 বিট, ইউনিকোড 16 বা 32। হ্যাঁ, এটা একটু শিওর হবা, কারণ ইউনিকোড কিন্তু তিনটাই হয়। সো তোমাদের বইয়ে যেটা মেনশন করা আছে ওইটাই কিন্তু অ্যান্সার হবে। 16 বিট। আচ্ছা, মাহমুদ সিফাত বলতেছে 16 বিট। আচ্ছা, তো আমাদের কিন্তু হচ্ছে যে জিএসটি যে 4.0 যেটা, সেটা কিন্তু হচ্ছে লিঙ্কটা পিন করা আছে। তোমরা এটার একটু গুগল ফর্মটা ফিল আপ করে ফেলবা। ফিল আপ করলেই কিন্তু তোমার কি হচ্ছে বলতো 25% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ মেন কোর্সে। সো এটা হচ্ছে তোমরা ফিল আপ করে ফেলবা। এটা আমাদের ইনশাল্লাহ রাজশাহী ইউনিভার্সিটির পর এটার ইন ডিটেলস আসবে। আর শেষ সময়ে রাজশাহীর জন্য তোমাদের অনেকেরই টার্গেট, এবং রাজশাহীতে সিটও অনেক। আর বাংলাদেশের স্বায়ত্তশাসিত 4টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী একটা, ক্যাম্পাসও অনেক গুছানো এবং অনেক সুন্দর। সো রাজশাহী ইউনিভার্সিটির একটা সিট যাদের দরকার এবং শেষ সময় একটা গুছানো প্রস্তুতি যাদের দরকার, তারা আমাদের এই এক্সাম ব্যাচটাতে এনরোল করতে পারো। ডেইলি 2x এক্সাম হচ্ছে, এবং আজকে অলরেডি বায়োলজি সাবজেক্ট ফাইনাল কিন্তু সকাল 10টায় হয়েছে, রাত 10টায়ও কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল আছে। এখন এনরোল করলে কিন্তু আগের এক্সাম গুলো দিতে পারবে। সো ইন ডিটেলস জানার জন্য তুমি হচ্ছে পেজে মেসেজ দাও, এবং ফি আসলে খুবই কম। শেষ সময় তোমাদের কথা বিবেচনা করে রাখা হয়েছে। এক্স ইকুয়াল 1 পেতে এ আর বি এর মান কত হবে এটা বলে ফেলো তো। এক্স ইকুয়াল 1 পেতে এ আর বি এর মান কত হবে? এক্স, হ্যাঁ বইতে 16 বিট, আমি বলতেছিলাম যে 16 বিট মোস্ট প্রবাবলি থাকতে পারে। সো 16 বিট হলে অ্যান্সার কিন্তু 16 বিটই, বাট ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট যেটা, সেটার উপর বেস করে তিনটাই হয়।
আপু এই ক্লাসটা পিডিএফ দিবেন কি? সব ক্লাসের পিডিএফই তো দেওয়া হয়। তারপরে আসে হচ্ছে x ইকুয়াল 1 পেতে a আর b এর মান কত। তাহলে আমরা যদি এই ইয়েটা একটু দেখি, দেখো তো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার কমেন্ট সেকশনে আমরা সবগুলা তোমাদের যত ক্লাস হয় সবগুলা ক্লাসের হচ্ছে পিডিএফটা পিন করে দেওয়া থাকে। সো কমেন্ট সেকশনটা একটু চেক করে নিলে তুমি সব পিডিএফ একসাথে পেয়ে যাবা। তাহলে দেখো তো এখানে কি বলছে, a আর b এর মান কত। এখন দেখো এটা কি, এখানে কি পাচ্ছি আমি, a প্লাস b। তারপরে এটাকে যখন হচ্ছে কি করতেছি বলতো, নর গেটে দিছি, তখন আমি কি পাবো এখান থেকে, নর গেটে দিলে কি পাবো, a প্লাস b বার। এখন আমাকে বলছে আউটপুটটা আমার লাগবে মেনলি 1। তাহলে দেখো তো এই a প্লাস b বার এটার আউটপুট আমি কখন পাবো। তার মানে এটা মোটামুটি শিওর যে a প্লাস বিটা আমার কি হইতে হবে, 0। a প্লাস বি এর মান যদি 0 হয় তখনই তো 0 কে বার করলে আমি 1 পাবো, তাই না? তাহলে a প্লাস বি কখন 0 হয়, আমি অপশনগুলো চেক করব। a প্লাস বি কোনটাতে 0 হয়, a0 আর b0 করলেই কিন্তু, শুধুমাত্র a0 আর b0 করলেই কিন্তু a প্লাস বি 0 হচ্ছে। a প্লাস বি যদি 0 হয়, 0 কে বার করলেই কত পাবো বলতো, 1। বুঝছো? তাহলে এইটার অ্যান্সারটা কত, এইটার অ্যান্সারটা হচ্ছে ডি। সো তোমরা কেউ কিন্তু এই কাজটা করতে যেও না যে প্রত্যেকটা অপশন এখানে প্রথমে 0 1 তারপরে এখানে আউটপুট কত হবে তারপরে ওখানে, সেটা করার দরকার নাই। তুমি আগে সার্কিটটা সিম্পলিফাই করে দেখবা যে এটা আসলে কত। আমার আসতেছে a প্লাস বি বার, এটা আমি কখন 1 পাবো, যখন a প্লাস বি এর মানটা 0, 0 কে বার করলেই তো পাবো হচ্ছে 1। আচ্ছা, তখন আমি চেক করব যে কোন অপশনটাতে a প্লাস বি 0 হচ্ছে। এখন আমাকে বলতো ডিকোডারের ইনপুট লাইন যদি 3টা হয় তাহলে সর্বোচ্চ আউটপুট কয়টা। ডিকোডারের ইনপুট লাইন যদি 3টা হয় তাহলে সর্বোচ্চ আউটপুট কয়টা। আরেকবার বলবো, দেখো তো এটাকে যদি সিম্পলিফাই করি, এখানে কি অর গেট, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, a প্লাস বি। এখন সেটাকে যদি একটা নর গেটের সাথে যুক্ত করি, আউটপুট কি পাবো বলতো, a প্লাস বি বার। এখন আমাকে বলছে আউটপুটটা মানে এক্স এর মানটা আমার লাগবে হচ্ছে 1। এক্স এর মান কখন 1 পাবো, যখন a প্লাস বি এর মান 0, 0 কে বার করলেই তো আমি কত পাবো বলতো, 1। তাহলে আমি অপশন চেক করব যে কোন অপশনে a প্লাস বি এর মান 0 আসে। একটা অপশন আছে এখানে a0 আর b0, এটার মাধ্যমে আমি জানতে পারবো যে a প্লাস বি 0, তখন 0 কে বার করলে কত পাবো, 1। যে বুঝো না, আশা করি বুঝছো। এখন আসো তো ডিকোডারের ক্ষেত্রে ইনপুট লাইন যদি 3টা হয় তাহলে সর্বোচ্চ আউটপুট কয়টা পাবো, ইনপুট লাইন 3টা, সর্বোচ্চ আউটপুট কয়টা। তাইলে দেখো ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি হয় n, আউটপুট পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার n। আর এনকোডারের ক্ষেত্রে ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n, তখন আমি আউটপুট পাবো হচ্ছে n। উল্টাটা, ডিকোডারে ইনপুট দিব n, আউটপুট পাবো 2 টু দি পাওয়ার n। আর এনকোডারে আমি ইনপুট দিব 2 টু দি পাওয়ার n, আউটপুট পাবো হচ্ছে n। তাহলে এখানে ডিকোডারের ইনপুট লাইন কিন্তু বলছে 3টা, তাহলে ইনপুট যদি n হয়, আউটপুট আমরা জানি 2 টু দি পাওয়ার n, ইনপুট 3টা, তাহলে আউটপুট কি হবে 2 কিউব। তার মানে কয়টা পাচ্ছি বলতো, 8টা। তার মানে কয়টা পাচ্ছি, সর্বোচ্চ আউটপুট 8টা। এখন তোমরা আমাকে বলো তো এনকোডারের ক্ষেত্রে যদি আমার ইনপুট হয় 32টা, 32টা ইনপুটের জন্য আমি আউটপুট কয়টা পাবো। এনকোডারের ক্ষেত্রে 32টা ইনপুটের জন্য আউটপুট কয়টা পাবো, এটা সবাই কমেন্ট করো। এনকোডারে 32টা ইনপুটের জন্য আউটপুট কয়টা পাবো। এনকোডারে 32টা ইনপুটের জন্য আউটপুট কয়টা পাবো।
তাহলে দেখো তো এনকোডারে 32টা ইনপুট, 32 মানে কি 2 টু দি পাওয়ার n আকারে যদি আমি লিখি তাহলে 2 টু দি পাওয়ার 5, 32টা ইনপুট হইলে 2 টু দি পাওয়ার 5, তাহলে আউটপুট কয়টা হবে 5টা, আউটপুট কয়টা হবে 5টা। ইনপুট যদি 2 টু দি পাওয়ার n হয় বা 2 টু দি পাওয়ার 5 হয় তাহলে আউটপুট কি হবে 5, আউটপুট কি হবে বলতো 5। তাহলে এনকোডার ডিকোডার আশা করি পারবা, আমি দুইটাই ইন ডিটেল দেখাইলাম। এখন আসি, দেখো তো ডানে প্রদর্শিত বর্তনীটার আউটপুট কত, ডানে প্রদর্শিত, এই এটা কি, এটা কোন লজিক সার্কিট বলতো ফারিয়া, ফারিয়া অ্যান্সার দিয়েছে কত 5, আচ্ছা 5টা সবাই অ্যান্সার দিছে। তাহলে 32-এর জন্য এনকোডারের জন্য আউটপুট 5টা। হ্যাঁ এটা বলতো এই যে লজিক সার্কিট, এটা কোন লজিক সার্কিট বলো, সবাই কমেন্ট করো এটা কোন লজিক সার্কিট। তাহলে এটা কি, এটা কিন্তু একটা এক্সক্লুসিভ নর গেট, বা এটাকে কি বলবো আমরা এক্স নর। এটা কোন গেট, এক্স নর গেট। এবং আমার কাছে কি জানতে চাচ্ছে এক্স নর গেটের জন্য আউটপুট কোনটা, তাহলে এক্স নর গেটের আউটপুট এটা হচ্ছে এক্সোর, তার উপরে কি হবে বার, তাইলে এটা কি হয়ে গেল এক্স নর। এবং এটার আউটপুটটা কি, এটার আউটপুটটা এই আকারে লেখা যায় সিম্পলিফাই করলে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, এ বার বি বার প্লাস এ বি। তাহলে কোনটা বলতো, কোনটা আসে আউটপুট, এখানে কিন্তু সিম্পলিফাইডটাই মানে নরমালটাই দেওয়া আছে এ এক্সোর বি, তার উপরে যখন আমি বার দিব তখনই সেটা কি হয়ে যাবে এক্স নর, এক্সোরের উপর বার দিলেই সেটা কি হয়ে যাচ্ছে এক্স নর, এটাই কিন্তু দেওয়া আছে। বাট অনেক সময় কিন্তু এটাও আসতে পারে, এটাও একটু জেনে রাখবা, এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। এক্স নর এক্স নর এক্স নর সবাই কমেন্ট করতেছে। আচ্ছা তাইলে এবং এক্স নর গেটের ক্ষেত্রে এক্স নর আর এক্সোর দুইটাই মনে রাখবা, আমি এখান থেকে এক্সোরেরটাও একটু লিখে দিচ্ছি যদি সামহাও এটা চলে আসে যাতে ভুল না হয়। তাহলে এক্স নরেরটা আমরা দেখলাম, এখন এক্সোরেরটা যদি দেখি, এক্সোরের ক্ষেত্রে এটা লেখা যায় এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এক্সোরের ক্ষেত্রে এ এক্সোর বি ইকুয়াল কি লেখা যায় এ বার বি প্লাস এ বি বার। এবং এক্সোরের যদি তোমরা হচ্ছে ট্রুথ টেবিলটা দেখো, একটা খুব সুন্দর জিনিস দেখবা, আমার জায়গা কমে যেন দেখাতে একটু প্রবলেম হচ্ছে। তাহলে এক্সোরের ক্ষেত্রে অনেক সময় এটাও আসে, আচ্ছা এক্সোরের ক্ষেত্রে দেখো 0 0 হইলে 0 1 1 0, যদি আমার দুইটা ইনপুট ভিন্ন হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে এক্সোরের ক্ষেত্রে কিন্তু আমি আউটপুট পাবো সর্বোচ্চ অথবা 1। তাহলে আমি কি বললাম এটা সবাই কমেন্ট করো তো, দুইটা ইনপুট যদি ভিন্ন হয়, দুইটা ইনপুট ভিন্ন হইলে এক্সোরের ক্ষেত্রে আউটপুটটা পাবো সর্বোচ্চ। তাহলে এক্সোর দেখলাম, এক্সোরের ক্ষেত্রে কখন আউটপুট সর্বোচ্চ পাবো, দুইটা ইনপুট যদি ভিন্ন হয়, দুইটা ইনপুট ভিন্ন হলে আমরা কি বলতো আউটপুটটা সর্বোচ্চ পাবো। আর এক্স নরের ক্ষেত্রে কি হবে, তাহলে দেখো তো এক্স নরের জন্য যদি দেখাই, এক্স নরের জন্য দেখো দুইটা আউটপুট সেম হইলে, সরি দুইটা ইনপুট যদি সেম হয় তখনই কিন্তু আমি আউটপুটটা হচ্ছে সর্বোচ্চ পাচ্ছি। তাহলে এক্স নরের ক্ষেত্রে দুইটা ইনপুট যদি সেম হয়, এই যে দেখো সেম বলতে কি বোঝাচ্ছি, দুইটাই যদি 0 0 তাহলে এক্স নরে আউটপুট পাচ্ছি 1, দুইটাই যদি 1 1 এক্স নরে আউটপুট পাচ্ছি কত বলতো 1। তাইলে এটা মনে রাখবা যে এক্সোরের ক্ষেত্রে দুইটা ইনপুট যদি ভিন্ন হয় তখন আমি আউটপুট পাবো সর্বোচ্চ বা 1, আর এক্স নরের ক্ষেত্রে দুইটা ইনপুট যদি সেম হয় তখন আমি আউটপুট পাবো হচ্ছে 1। এই জিনিসগুলো একটু মনে রাখবা, এগুলো আসছে কোশ্চেন ব্যাংক খুললেই বুঝবা। তাহলে দেখো ফুল এডারের ক্ষেত্রে ইনপুট আর আউটপুট যথাক্রমে কয়টা, ফুল এডারের ক্ষেত্রে ইনপুট আর আউটপুট কয়টা, ফুল এডারের ক্ষেত্রে ইনপুট আর আউটপুট কয়টা,
ফুল এডার কি করে বলতো? ফুল এডার কয় বিট নিয়ে যোগ করে? ফুল এডার কিন্তু 3টা বিট নিয়ে যোগ করে। 3টা বিটের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে ফার্স্ট বিট, মানে ধরো সিম্পলি হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড বিট থাকে, আর আরেকটা যে বিট নিয়ে সে কাজ করে সেটা কিন্তু ক্যারি বিট, এবং ক্যারি বিটটা সে কোত্থেকে আনে? পূর্ববর্তী কোনো স্টেজ থেকে সে হচ্ছে যেটা ক্যারি হয় ওইটা নিয়ে আসে। তাইলে সে কাদেরকে যোগ করে? ফার্স্ট বিট, সেকেন্ড বিট, আরেকটা হচ্ছে ক্যারি বিট সে যোগ করে। তাহলে ইনপুট আমরা কয়টা পাচ্ছি? ইনপুট পাচ্ছি হচ্ছে 3টা। ইনপুট কয়টা? ইনপুট কিন্তু হচ্ছে 3টা। আচ্ছা, আর আউটপুট কয়টা হবে? তাহলে আউটপুট পাবো কয়টা? আউটপুট পাবো 2টা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। আউটপুট পাবো 2টা, একটা সাম আর একটা ক্যারি। ইনপুট হচ্ছে ফার্স্ট বিট, সেকেন্ড বিট, আরেকটা থাকবে ক্যারি বিট। ক্যারি বিটটা কোত্থেকে আসবে? পূর্বের কোনো একটা স্টেজ থেকে যেটা ক্যারি হয়েছে সেটা সে এখানে এনে যোগ করবে। কারণ আমরা কি জানি বলতো? হাফ এডার কিন্তু 2টা বিটের বেশি যোগ করতে পারে না। সো ক্যারি যদি থাকে তখন কিন্তু হাফ এডার আর কাজ করবে না। ক্যারি থাকলে কোন এডার দিয়ে আমার যোগ করতে হবে? ফুল এডার দিয়ে যোগ করতে হবে। তাহলে ফুল এডারের ইনপুট আমরা দেখতেছি 3টা, আউটপুট হচ্ছে 2টা। আচ্ছা, পরে আসি। দেখো তো, এটার ক্ষেত্রে দেখো তোমাকে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে আর একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে, এই দুইটাকে যোগ করতে বলছে, এবং অপশনে সবগুলাই কিন্তু হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে এই টাইপের যোগগুলা করার ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই যে বাইনারি তো বাইনারি থাকবে, হেক্সাডেসিমালটাকেও বাইনারিতে কনভার্ট করব, তাহলে যোগফলটাও বাইনারি আসবে, ওই বাইনারিটাকে আমরা হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করব। আমি দেখাই, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। AB 16, এটাকে কি লেখা যায় বলতো? A হচ্ছে 10, B হচ্ছে 11। তো তোমাদের মানে অসুবিধা হলে এরকম 8421 লিখে নিতে পারো 10। তাহলে 1 আর কি, মানে A হচ্ছে 10, তাহলে 8 আর 2 হচ্ছে 10, বাকি দুইটা হচ্ছে 00। B এর জন্য 11, তাহলে 8 2 10 1 11, বাকিটা হচ্ছে 0। তাহলে AB এর জন্য আমি এখন কি লিখতে পারি? প্রথমে A, তার মানে 1010। বি এর জন্য কি আসবে? 1011। তাহলে এটাকে আমি বাইনারিতে কনভার্ট করে ফেলাম। এখন জাস্ট সিম্পলি দুইটা যোগ করব। তাহলে যদি যোগ করি, ধরো এখানে না রাখলাম, কত আসে? তোমরা আগে আগে করে ফেলা তো, দেখি কে আগে করতে পারো। এখন দেখো, এখন আমার যোগটা কিন্তু বাইনারিতে চলে আসছে। সো এখন আমি সিম্পলি হচ্ছে সেটাকে কি করতে পারবো? এটাকে যদি আমি হচ্ছে বাইনারিটাকে যদি হেক্সাডেসিমালে নিতে চাই সেটা করতে পারবো। তাহলে কি করব? হেক্সাডেসিমালে নিতে গেলে আমরা 4 বিট করে ভাগ করব। তাহলে 4 বিট করে যদি ভাগ করি, 1111, এটা কার বলতো? 1111। তাহলে 8 4 12 2 14, 14 1 15। 15 কার জন্য? এফ এর জন্য। তারপরে আসে 1010। আমরা তো এখানে বের করছি, সেটা হচ্ছে এর জন্য। তাহলে হেক্সাডেসিমালে সেটা আমরা কি পাচ্ছি বলতো? এএফ। হেক্সাডেসিমালে কি পাচ্ছি? এএফ। তো এরকম যদি থাকে দুইটা ভিন্ন মাত্রার বা ভিন্ন ডাইমেনশনের, তাহলে আমরা কি করব বলতো? দুইটাকে বাইনারিতে কনভার্ট করে নিব, তারপর যেখানে করতে হয়। ধরো অপশনে যদি অক্টাল থাকতো, অক্টালের জন্য আমরা কি করতাম বলতো? 3 বিট করে ভাগ করে দেন হচ্ছে সেটাকে অক্টালে কনভার্ট করতাম। অক্টালের জন্য আমরা হচ্ছে 3 বিট করে ভাগ করতাম। এখন আসি এই কোশ্চেনটাতে। দেখো তো এটার অ্যান্সার কত হবে? 12C। আব্দুল্লাহ দিয়েছে 12C, তৃষা পাল অ্যান্সার দিয়েছে, আবির হোসেন অ্যান্সার দিয়েছে 12C, জনি দিয়েছে 12C। ওকে, হ্যাঁ মেহেদি দিয়েছে, আমার মামার বিয়ে ছিল, মেহেদি দিয়েছি। সো দেখো তো বর্তনীতে এফ এর মান কত? এফ এর মান কত আসতেছে তোমাদের কাছে বলো তো? 13 এর অ্যান্সার। 13 এর অ্যান্সার কোনটা আসে বলো? দেখো এ আর বি, তাহলে এইখানে আমি কি পাচ্ছি? এটা কোন গেট? এই গেটটা কোন গেট বলো তো? এ আর বি ন্যান্ড। ন্যান্ড করলে এখান থেকে আমি কি পাবো বলতো? এ বি বার। তারপরে এই বি, এটাকে কিসে কনভার্ট করতেছি? নট গেটে। বি কে যদি নট করি তাহলে কি পাবো? বি বার। এখন এই এ বি বার আর এই বি বার আবার আমি কোন গেটে ইনপুট দিচ্ছি? এটা কোন গেট বলতো? নর।
তাহলে নর গেটে ইনপুট দিচ্ছি, তার মানে এ বি বার প্লাস বি বার তার হচ্ছে হোল বার। এখন এটাকে আমি সিম্পলিফাই করব, তাহলে ডি মর্গান যদি অ্যাপ্লাই করি, ডি মর্গান যদি অ্যাপ্লাই করি, ধরো এটাকে এ ধরতেছি, এটাকে বি ধরতেছি, তাহলে এ প্লাস বি বার। এখন যদি এটাকে করি তাহলে কি আসে বলতো, এ বি, এখানে তো আগে একটা বার ছিল, এখন আরেকটা বার আসবে, ডট বি বার, তার উপর আরেকটা আসবে কি বার। মানে সিম্পলি মর্গান অ্যাপ্লাই করলে, এটাকে যদি মর্গান দিয়ে অ্যাপ্লাই করি এ প্লাস বি বার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো বলতো, এ বার ডট বি বার। বাট এটাই কি আমার এখানে এ বি বার, আর তার সাথে বিটা কি বি বার, তার উপর একটা বার আসবে, দুইটার উপরেই তো বার আসে নর্মালি। তাহলে এ বি ডাবল বার ডট বি ডাবল বার। এবি ডাবল বারকে কি লেখা যায় এবি, বি ডাবল বারকে কি লেখা যায় বি। এবি ডট বি মানে তো হচ্ছে কি বলতো এবি, এবি ডট বি কে কি লেখা যায় এবি। আবার বলি এবি বার প্লাস বি বার, এটাকে যদি আমরা হচ্ছে ডি মর্গান দিয়ে অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায় এবি ডাবল বার ডট বি ডাবল বার। এবি ডাবল বার হচ্ছে এবি, বি ডাবল বার হচ্ছে বি, এবি ডট বি হচ্ছে এবি। তাহলে অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা হচ্ছে সি। তোমরা কি এটা বুঝছো? বুঝলে ক্লিয়ার লিখো। এই যে কেউ একজন বলছিল লজিক সার্কিট কঠিন লাগে, কঠিন কি লাগতেছে? আবু বকর অ্যান্সার দিয়েছে সি, মেহবুবা অ্যান্সার দিয়েছে সি, ফারিয়া অ্যান্সার দিয়েছে সি। আচ্ছা, আই গেস ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। এই যে দেখো আমি বলতেছিলাম যে এরকম কিন্তু অ্যান্সার মানে কোশ্চেন আসছে এক্সোর আর এক্স নটটা যখন পড়াচ্ছিলাম। তো দেখো তো কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে বলতো, কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে? তৃষা পাল দিয়েছে, বুঝছি আপু। আচ্ছা, তাহলে কোন গেটের সকল, আচ্ছা সি সি আব্দুল্লাহ বুঝছে, ঠিক আছে। এটা বলো, এটা কিন্তু আমি খুব ভালোভাবে পড়াইছি। কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে বলো। আমি এই ক্লাসে নতুন। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমাদের সাথে প্রতিদিনই নতুন নতুন মুখ যুক্ত হয়। তাহলে দেখো তো আমরা কি দেখছি এক্সোর গেটের ক্ষেত্রে, আমরা কিন্তু দেখছি যে এক্সোর গেটের ক্ষেত্রে আমরা দেখছি দুইটা ইনপুট যদি ভিন্ন হয়, দুইটা ইনপুট ভিন্ন হলেই শুধুমাত্র আউটপুট পাইতাম কত 1, ভিন্ন হলে আউটপুট কত আসতো 1। এখন দেখো তো দুইটা ইনপুটই হচ্ছে 0, দুইটা ইনপুটই যদি 0 হয় তাইলে আউটপুট কত পাওয়ার কথা এক্সোরে? আউটপুট কিন্তু 0ই পাওয়ার কথা, কারণ শুধুমাত্র দুইটা ইনপুট ভিন্ন হলে আমরা আউটপুট 1 পাবো, আদারওয়াইজ কিন্তু আউটপুট 0। তাহলে দুইটাই যদি 0 হয় বা সেম হয় তখন আমার আউটপুটটা কত আসবে 0। তাহলে এটা কোন গেট? এটা হচ্ছে এক্সোর। এটা কোন গেট? এটা হচ্ছে এক্সোর। আচ্ছা, এক্সোর সবাই অ্যান্সার দিয়েছে। তৃষাপাল অ্যান্সার দিয়েছে 14 এর সি। তাহলে এটার পাশাপাশি তোমরা আমাকে বলো তো এটা কোন গেটের জন্য সত্য? দুইটা ইনপুট মানে দুইটা ইনপুট 1 1 এবং আউটপুটও আমি পাবো 1, এটা কোন গেটের জন্য সত্য? এটা কোন গেটের জন্য সত্য? মৌলিক গেট না, আমি জাস্ট লজিক মানে যৌগিক গেট। কোন যৌগিক গেটের জন্য এটা সত্য? ইনপুট যদি 1 1 হয় আউটপুটও পাবো 1, এটা কোন যৌগিক গেটের জন্য সত্য? এক্স্যাক্টলি, একজন অ্যান্সার দিয়েছে এক্স নর। কারণ কি এক্স নরের ক্ষেত্রে কিন্তু আমি বলছি যে দুইটা ইনপুট সেম হলেই আউটপুট পাবো 1, এক্স নরে দুইটা ইনপুট সেম হলে, এক্সোরে ভিন্ন হলে আউটপুট 1, এক্স নরে সেম হলে আউটপুট 1, এক্স নরে সেম হইলে আউটপুট 1। এই জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখবা তোমরা, এবং বেশিরভাগ এক্সোর আর এক্স নর থেকে কোশ্চেন গুলা হয়। এক্স নর, হ্যাঁ সবাই অ্যান্সার দিয়েছে এক্স নর।
তাহলে দেখো তো এর সমকক্ষ অক্টাল সংখ্যা কোনটা? তাহলে আমাকে কি বলছে, এই যে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে এটাকে কিসে কনভার্ট করতে বলছে? অক্টালে কনভার্ট করতে বলছে। কিসে কনভার্ট করতে বলছে? অক্টালে কনভার্ট করতে বলছে। তাহলে অক্টালে আমরা কিভাবে কনভার্ট করব? 3 ডিজিট করে ভাগ করব। 10101.1, তাহলে 3 ডিজিট লাগবে, 3 ডিজিট না সরি 3 বিট, 3 বিট লাগবে আমার। তাহলে 010 কে কি লেখা যায়? 2। তারপরে আসি এই পাশে বাম থেকে ভাগ করতে থাকি। 101 কে কি কি লেখা যায় বলো তো? 5। তারপরে আমার মানে বিট একটা কম আছে, তাহলে 010 এটাকে কি লিখতে পারবো? 2। তার মানে 25.2, 25.2, 25.2। তোমরা এরকম যদি বাইনারি থাকে সেটাকে কি করবা? অক্টালে কনভার্ট করতে হলে 3 বিট করে ভাগ করবা, আর যদি হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয় তাহলে 4 বিট করে ভাগ করবা। এগুলো তোমরা পারো, এর থেকে কঠিন কঠিন তোমরা করছো। তারপরে দেখো তো এই যে নিচের কোনটা 16 বিটের কোড? তোমরা অনেকেই লিখছো এটা কোনটা? ইউনিকোড। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। বাকি ASCII হচ্ছে 8 বিট, EBC DIC এটাও হচ্ছে 8 বিট, BCD হচ্ছে 4 বিট, তাহলে ইউনিকোড হচ্ছে 16 বিট। ইউনিকোড হচ্ছে 16 বিট। আমরা এটা আগে ইন ডিটেলস দেখছি। সো এখন এটা বলতো, একটা 2 ইনপুট অর গেট যদি আমি তৈরি করতে চাই তাহলে কয়টা 2 ইনপুট ন্যান্ড গেটের প্রয়োজন? একটা 2 ইনপুট অর গেট বানাবো, সেটার জন্য আমার কয়টা 2 ইনপুট ন্যান্ড গেটের দরকার পড়বে? অর গেট বানাবো ন্যান্ড, অর গেট বানাইতে 3টা ন্যান্ড গেট লাগবে, 3টা ন্যান্ড লাগবে। অর গেট বানাইতে 3টা ন্যান্ড লাগবে। ন্যান্ড থেকে যদি আমি অ্যান্ড বানাইতে চাই, ন্যান্ড দিয়ে যদি অ্যান্ড বানাইতে চাই তাহলে তো আমার একটা গেটেই হয়ে যাচ্ছে, একটা গেটেই কিন্তু হয়ে যাচ্ছে। আর যদি আমি হচ্ছে ন্যান্ড দিয়ে অর বানাইতে চাই, অর গেট বানাইতে চাই, তাহলে আমার কয়টা লাগবে? 3টা ন্যান্ড গেট লাগবে। আচ্ছা, ন্যান্ড থেকে এন্ড বানাইতে গেলে একটা না, মোস্ট প্রবাবলি 2টা লাগে। সব ভুলে গেছো? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। সো ন্যান্ড থেকে যখন আমি এন্ড বানাইতে যাব তখন আমার কয়টা লাগবে বলতো? 2টা। আর যদি আমি হচ্ছে ইয়ে বানাইতে চাই, অর বানাইতে চাই, তখন আমার কয়টা লাগবে? 3টা ন্যান্ড গেট লাগবে। আচ্ছা, তাইলে এখন হচ্ছে, আর যদি আমি নর গেট দিয়ে যদি এন্ড গেট বানাইতে চাই, নর গেট দিয়ে যদি এন্ড গেট বানাইতে চাই, তাইলে আমার কয়টা নর গেট লাগবে বলতো? নর দিয়ে যদি এন্ড বানাইতে চাই, হ্যাঁ 70 নাম্বারটা এক্সপ্লেন করে দিব। দাঁড়াও, অর গেট বানাবো, তার মানে কি বানাবো? A প্লাস বি। কি গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। তাহলে দেখো ফার্স্টে কি করতে হয়, এ নিলাম, দেন আসতেছে এবার, তারপরে বি নিব, বিবার। এখন এই দুইটাকে যদি আমি আরেকটা ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করি তাহলে কি আসতেছে? এবার ডট বিবার দেন হোল বার। তাহলে এটাতে ডি মর্গান অ্যাপ্লাই করো, কি পাবা বলো তো? এ ডাবল বার প্লাস বি ডাবল বার। এ ডাবল বার মিন্স এ, বি ডাবল বার মিন্স হচ্ছে বি। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? অর পেয়ে গেলাম, এ প্লাস বি। সিম্পলি আমরা যদি হচ্ছে, এত কিছু আসলে জানা লাগবে না এখানে, তুমি হচ্ছে এগুলো তো পড়ে আসছো তোমরা অলরেডি। সো অর গেট কয়টা ন্যান্ড লাগবে? আর যদি আমি এন্ড বানাইতে চাই কি দিয়ে? নর দিয়ে। তাহলে এন্ড বানানোর জন্য নর লাগবে 3টা। উল্টাটা দেখো তো,
অর বানাবো ন্যান্ড দিয়ে, ন্যান্ড দিয়ে অ্যান্ড বানাইতে আমার লাগতো দুইটা, বাট বানাবো অর, তাহলে আমার গেট লাগবে একটা বেশি, তিনটা। অ্যান্ড বানাবো কি দিয়ে, নর দিয়ে, নর দিয়ে অর বানাইতে আমার লাগতো দুইটা, বাট যেহেতু আমি বানাচ্ছি অ্যান্ড উল্টাটা, গেট লাগবে তিনটা। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। যৌগিক লজিক গেট কয়টা? যৌগিক লজিক গেট কয়টা দেখো তো। আচ্ছা, ক্লাসটা করে সব মনে পড়ে যাচ্ছে, থ্যাংক ইউ। যৌগিক লজিক গেট কয়টা বলো তো, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, বাট তোমরা অ্যান্সার দাও তো দেখি। যৌগিক লজিক গেট কয়টা? যৌগিক লজিক গেট আচ্ছা দুইটা। তোমাদের বইয়ে কি এটা স্পেসিফিক্যালি মেনশন করা আছে যে যৌগিক লজিক গেট দুইটা? এ এ অ্যান্সার দিচ্ছে সবাই দুইটা। আচ্ছা, যৌগিক লজিক গেট নিয়ে একটু কিন্তু ইয়ে আছে যে যৌগিক লজিক গেট কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সার্বজনীন, আরেকটা হচ্ছে বিশেষ। বিশেষ মিন্স হচ্ছে এক্সক্লুসিভ, তাহলে এক্সক্লুসিভের ভিতরে কিন্তু আরো দুইটা পড়ে, একটা হচ্ছে এক্সর আর একটা হচ্ছে এক্স নর। সিম্পলি সার্বজনীনেও কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। তাহলে মেনলি বললে কিন্তু আমাকে বোঝায় মেনলি যৌগিক লজিক গেট চারটা, ন্যান্ড নর এক্সর এক্স নর। বুঝছো? যৌগিক লজিক গেট এমনিতে দুইটা, সার্বজনীন আর বিশেষ গেট, বাট সার্বজনীন গেট হচ্ছে দুইটা, বিশেষ গেট হচ্ছে দুইটা। মেনলি হচ্ছে যে লজিক গেট চারটা, যৌগিক লজিক গেট হচ্ছে চারটা। তারপরে আসো, আর ক্লাসের আপু পিডিএফ এর মধ্যে আপনি যেগুলো লিখতেছেন ওইগুলো সহ পিক দিল, এগুলো আসলে থাকবে না। তারপরে আসে এ টু সি 16, এটাকে যদি হচ্ছে অক্টালে কনভার্ট করতে চাও, আর আজকের পিডিএফটা তোমাদের যাদের লাগবে ক্লাসটা শেয়ার দিয়ে স্ক্রিনশটটা আমাদের পেজে দিলে দিয়ে দিব। টাইম লাইনে শেয়ার দিতে হবে, হ্যাঁ তোমরা অনেকের ইনবক্সে শেয়ার দাও, ওটা হবে না। তাহলে এটাতে কিসে কনভার্ট করবো, এটাকে অক্টালে। তাহলে আমি কি বলছি, প্রথমে হেক্সাডেসিমালকে কিসে নিব আমরা, বাইনারিতে নিব। সো বাইনারিতে যদি নেই, সি মানে কত বলতো, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12। তাহলে 8421 এভাবে ভাগ করে নাও, 8 আর 4 12, তার মানে সি এর জন্য আমরা পাচ্ছি কত 1100। 2 এর জন্য কত পাবো 0010, আর এ এর জন্য কত পাবো, এ হচ্ছে 10, তার মানে হচ্ছে 8 আর 2 হচ্ছে 10, তাহলে 1010। এখন আমি হচ্ছে এই যে বাইনারিতে কনভার্ট করে ফেললাম, এটাকে এখন অক্টালে কনভার্ট করা কিন্তু অনেক সহজ। তাহলে কি করব, 3 বিট 3 বিট করে ভাগ করব, 3 বিট 3 বিট করে ভাগ করব। 100 মিন্স হচ্ছে 4, 101 হচ্ছে 5, 000 হচ্ছে 0, 101 হচ্ছে 5। তাহলে কি আসতেছে 5054। অ্যান্সার যেহেতু নাই তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে ব্ল্যাঙ্ক, তার মানে এটা কি আসতেছে 5054। তো এরকম যদি থাকে হেক্সাডেসিমাল থেকে নিতে হবে অক্টালে, তাহলে তুমি কি করবা, হেক্সাডেসিমালকে প্রথমে বাইনারিতে কনভার্ট করবা, বাইনারি থেকে 3 বিট 3 বিট করে ভাগ করে সেটাকে হচ্ছে অক্টালে কনভার্ট করবা। এরপরে আসি, দেখো তো আমাকে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে এবং এটার আউটপুটটা কি হবে সেটা জানতে চাচ্ছে। এ এর মানটা দেওয়া আছে 3, বি এর মানটা দেওয়া আছে হচ্ছে 2 ইন্টু এ। তাহলে প্রিন্টএফ এম্পারসেন্ট ডি বি, বি কত হবে সেটা জানতে চাচ্ছে, এবং বিটা কি হবে, যেহেতু এটা কি স্পেসিফায়ারটা ডি মানে হচ্ছে ইন্টিজার আসবে কিন্তু ভ্যালুটা। তাহলে এখানে যদি বসাও 2 ইন্টু 3, তাহলে কি আসতেছে বলতো 6।
তাহলে এটার অ্যান্সারটা কত আসতেছে, বি এর মানটা আসতেছে হচ্ছে 6। বি এর মানটা কত আসতেছে বলতো, 6। খুবই সহজ, এর মান দেওয়া আছে, বি ইকুয়াল দেওয়া আছে 2 ইন্টু এ, তাহলে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6। খুবই সহজ। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিটাকে কি বলে বলতো? প্রোগ্রামের ভুল ত্রুটি জিএসটিতে আসছে আমাদের টাইমে, প্রোগ্রামের ভুল ত্রুটি বের করে, খুঁজে বের করে দেন সেটাকে আমি কি করব, এটাকে বলে হচ্ছে ডিবাগিং। ডিবাগিং বলে হচ্ছে ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধনের পদ্ধতি। এনকোডিং মানে হচ্ছে, ধরো আমার একটা মেসেজ, তুমি এটাকে খুব সিকিউরড ভাবে আরেকজনের কাছে পাঠাইতে চাও, তাহলে তুমি এমন ভাবে এটাকে প্রেজেন্ট করে দিবা যাতে এটা কোনো হ্যাকার বা থার্ড পার্টি কারো কাছে পড়লে সে যাতে তোমার ডেটার কোনো ক্ষতি করতে না পারে, ওইটাকে মেনলি বলে হচ্ছে এনকোডিং। মানে আমার এটাকে জাস্ট আমি অন্য একটা ভাবে রিপ্রেজেন্ট করে সেন্ডারের কাছে পাঠাবো। দেন এনকোডিংটাকে, তাহলে কোডিং তো বুঝোই, মানে হচ্ছে কম্পিউটার যাতে বুঝতে পারে এই টাইপের কোনো কিছু একটা কনভার্ট করা বুঝায়, ডেটাকে কোডে কনভার্ট করা মেনলি হচ্ছে কোডিং। সো আর ডিকোডিং হচ্ছে আমি যে এনকোডিং করলাম ডেটা সিকিউর ভাবে পাঠানোর জন্য, আমি ডেটাকে হচ্ছে একটু মডিফাই করলাম, এটাকে আবার আগের রূপে ফিরায় আনা, এটাই হচ্ছে ডিকোডিং। সো মেনলি হচ্ছে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতি, এটা হচ্ছে ডিবাগিং। আচ্ছা, কোনটা সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে? তাহলে এখানে যে তিনটা অপশন আছে, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এই তিনটাই কিন্তু হচ্ছে কি করে বলতো, মেশিন কোডকে, সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে। সোর্স কোডটা মেনলি হচ্ছে কি, সোর্স কোডটা হচ্ছে মানুষ বুঝতে পারে এরকম ভাষায় লেখা। এবং সোর্স কোড কোন ভাষায় লেখা হয়, ধরো সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এইরকম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা দিয়ে লেখা হয় হচ্ছে সোর্স কোড, এটা মানুষ বুঝতে পারে। বাট কম্পিউটার ডিরেক্টলি এই সব ভাষা বুঝতে পারে না। সো কম্পিউটার যেটা বুঝতে পারে সেটা হচ্ছে 0 আর 1, মানে হচ্ছে মেশিন কোড। তাইলে এই সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথনে লেখা কোড গুলাকে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার এরা কি করতে পারে, মেশিন কোডে বা কম্পিউটার বুঝতে পারে যেরকম বাইনারি, ওই বাইনারিতে কনভার্ট করে এই তিনটা। এবং অ্যাসেম্বলারের আরেকটা বৈশিষ্ট্য আছে, সে হচ্ছে শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে কনভার্ট করতে পারে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে লুপ শেষ হবার পূর্বে লুপ থেকে বের হওয়ার জন্য সি ভাষায় কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? দেখি তোমাদের অ্যান্সার, দেখি তো এটা কে কে পারো। লুপ শেষ হবার পূর্বে, হ্যাঁ, জেএসপি, এসপি, এগুলো কি? জেএসপি, এসপি কি বলো? তোমরা এত মানে শর্ট ভাষায় লিখো। তাহলে দেখো তো, লুপ শেষ হবার পূর্বে লুপ থেকে বের হওয়ার জন্য সি ভাষায় কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? এটা হচ্ছে ব্রেক। ব্রেক যদি ইউজ করি আমি, তাহলে হচ্ছে ওই স্টেটমেন্টটা পাওয়ার সাথে সাথে সে হচ্ছে লুপ থেকে বের হয়ে আসবে। আর কন্টিনিউ ইউজ করব কোনটা? কন্টিনিউ যদি কোনো মানে কোনো প্রোগ্রামে আমি ইউজ করি, ওইটা বুঝায়, বা কোনো লুপে ইউজ করি সেটা বুঝায় ওই যে কারেন্ট যেই স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউশন না হয়ে পরের স্টেটমেন্টে সে চলে যাবে, তাহলে ওইটার জন্য হচ্ছে কন্টিনিউ। আর ব্রেক হচ্ছে সে পুরাপুরি লুপ থেকে বের হয়ে আসবে। কন্টিনিউ ইউজ করলে সে যে স্টেটমেন্টটা পাবে ওইটা ওইটা তোমার হচ্ছে এক্সিকিউট করবে না, সে পরের স্টেটমেন্টে চলে যাবে। আচ্ছা, আর গো টু হচ্ছে মেইনলি ফাংশনের জন্য ইউজ করা হয়। গেট, গেট সিএচ, এটা আমরা দেখব, এটা হচ্ছে ইউজ করা হয় ধরো তুমি এন্টার কি প্রেস করা ছাড়া যদি হচ্ছে কোনো ক্যারেক্টার নিতে চাও, এন্টার কি প্রেস করা ছাড়া যদি কোনো ক্যারেক্টার ইনপুট নিতে চাও, তখন হচ্ছে এই গেট সিএচ এই ফাংশনটা ব্যবহার করা হয়। এন্টার কি প্রেস করা ছাড়া যদি কোনো ইনপুট আমি নিতে চাই। তারপরে আসি, এখানে হচ্ছে আমাকে একটা প্রোগ্রাম দেওয়া আছে, বলে দিছে ইফ আই ইকুয়াল, এটা হয় নাই যদিও, আই ইকুয়াল ইকুয়াল 3, তখন সেটা আসলে কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে হচ্ছে ওয়েলকাম টু ইউনিভার্সিটি। তাহলে এই প্রোগ্রাম অংশটাতে প্রিন্টএফ স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হবে? তার মানে এই প্রোগ্রামটা আসলে কতবার ওয়েলকাম টু ইউনিভার্সিটি এটা প্রিন্ট করবে। সো
খেয়াল করো এখানে i ইকুয়াল 3, তার মানে i কয়বার 3 হবে বলো তো? i কতবার, প্রোগ্রাম কয়বার পাবে যে i ইকুয়াল 3? একবারই কিন্তু পাবে। তার মানে এটা কতবার এক্সিকিউট হবে? অবশ্যই একবারই এক্সিকিউট হবে, একবারই কিন্তু এটা এক্সিকিউট হবে। তারপরে আসি সি ভাষায়, এখানে একটা ইয়ে দেওয়া আছে তোমাকে, এটার মানটা পূর্ণ সংখ্যায় কত হবে? তাহলে দেখো তো এটা মেনলি কি 1/2 প্লাস পাওয়ার 8,0, তাহলে পাওয়ার 8,0 এটা মিনস হচ্ছে 8 তার পাওয়ার হচ্ছে 0 প্লাস 5 মডিউলো 2 প্লাস হচ্ছে 10। তাহলে এখানে কি পাচ্ছি? হাফ পাওয়ার 8,0, তার মানে 8 টু দি পাওয়ার 0। এটাকে কি লেখা যায়? 8 টু দি পাওয়ার 0 আমরা সবাই জানি সেটা হচ্ছে 1। 5% না, এটা অ্যাকচুয়ালি মডিউলো, মানে ভাগশেষ বের করার জন্য এটা ইউজ করা হয়। তাহলে 5কে যদি 2 দ্বারা ভাগ করো, ভাগশেষ কত থাকতেছে? ভাগশেষ কিন্তু থাকবে হচ্ছে 1, তার মানে +1 প্লাস হচ্ছে 10। এটার মানটা কিন্তু পূর্ণ সংখ্যায় বের করতে বলতেছে আমাকে। আর তুমি যদি এভাবে ভাগ করো, এই যে হাফ, কম্পিউটার কিন্তু এটাকে এই 0.5, মানে এটাকে যদি আমি ইন্টিজারে প্রেজেন্ট করতে চাই, সে কিন্তু 0.5 নিতে পারবে না, সে নিবে শুধুমাত্র ফ্লোর ভ্যালুটা, মানে 0 নিবে, শুধুমাত্র 0 নিবে। এখানে 0.5টা কিন্তু সে নিতে পারবে না, 0.5টাকে এই 0.5 সে 0 কনসিডার করবে। তাহলে এখানে হাফ থেকে আমি পাচ্ছি হচ্ছে 0 +1 +1 প্লাস হচ্ছে 10, কারণ আমরা কিন্তু বের করতেছি হচ্ছে ইন্টিজারে, তাহলে ফ্লোরটা কিন্তু সে কাউন্ট করতে পারবে না, সে হাফটাকে 0 রিড করবে। ধরো এখানে থাকতো যদি 1.5, তখন সে কি নিত? সে নিত হচ্ছে 1, সে নিত কোনটাকে? 1 কে নিত, মানে ফ্লোর ভ্যালুটা নিবে। তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি? 10 1 12 11, 11 1 হচ্ছে 12। এটার অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে 12। বুঝছো তোমরা এটা? এটা কি বুঝছো? 25-এর এ যারা বুঝছো তারা একটু ক্লিয়ার লিখো। 25-এর এ যারা বুঝছো তারা একটু ক্লিয়ার লিখো। বুঝছো বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। পারুল আক্তার লিখেছি ক্লিয়ার। ওকে, তাহলে এটার অ্যান্সার আসতেছে কত? এটার অ্যান্সার হচ্ছে 12। তারপরে আসি সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় ফাংশন কোনটা? তাহলে প্রোগ্রাম মেইনলি শুরু হয় হচ্ছে মেইন থেকে। প্রোগ্রাম যখন হচ্ছে দেখবে মেইন, এই মেইন থেকে সে বুঝবে যে এখান থেকে আসলে প্রোগ্রাম শুরু হয়েছে। তাহলে প্রোগ্রাম আর জন্য অত্যাবশ্যকীয় ফাংশন কোনটা? মেইন। মেইন না থাকলে ওই প্রোগ্রাম আসলে এক্সিকিউটেবল না। সো আমরা সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় ফাংশন হচ্ছে মেইন। আর এগুলো আমরা দেখব। প্রিন্টএফ হচ্ছে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য, সরি, কোনো কিছু প্রিন্ট করার জন্য বা ইয়ে করার জন্য, আর স্ক্যানএফ হচ্ছে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য। গেট সিএইচ হচ্ছে ওই যে বলছিলাম, গেট সিএইচ আমরা কেন ইউজ করি, যে কোনো এন্টার কি প্রেস করা ছাড়া আমি যদি কোনো ক্যারেক্টার ইনপুট নিতে চাই, তখন এই গেট সিএইচ এই ফাংশনটা ইউজ করা হয়। তাহলে অত্যাবশ্যকীয় ফাংশন আমরা কোনটা দেখলাম? মেইন। সি প্রোগ্রামে কিবোর্ড থেকে ইনপুট দিতে কোন ফাংশন ব্যবহার করা হয়? তাহলে কোন ফাংশন ব্যবহার করা হয় দেখলাম? স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিব, আর কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা কোনটা দিব? সেটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ দিয়ে কোনো ফাংশন আমরা প্রিন্ট করব, আর যদি ইনপুট নিতে চাই সেটার জন্য হচ্ছে স্ক্যানএফ। তাহলে আসো গেট সিএইচ এর জন্য এই যে প্রিন্টএফ আর হচ্ছে স্ক্যানএফ, এদের জন্য আমার হচ্ছে কি লাগবে?
এই ফাংশন দুইটা যখন আমি প্রোগ্রামে ইউজ করব তার জন্য আমার অবশ্যই একটা হেডার ফাইল দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে stdio.h। ডট এইচ হচ্ছে হেডার দিয়ে এই ডট এইচ বুঝায়। তাহলে মেইন ফাইলটা হচ্ছে মেইনলি এটা stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। তাহলে প্রিন্টএফ আর স্ক্যানএফ এর জন্য এই হেডার ফাইলটা তোমার অবশ্যই দিতে হবে, না হলে আসলে প্রোগ্রাম চিনতে পারতেছে না যে এগুলা কি, প্রিন্টএফ স্ক্যানএফ কি, তোমাকে এরর দেখাবে। আর গেট সিএইচ এর জন্য, গেট সিএইচ এর জন্য আমার লাগবে হচ্ছে একটা হেডার ফাইল, সেটা হচ্ছে conio.h, কনসোল ইনপুট আউটপুট। stdio হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, conio যেটা এটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। তাহলে গেট সিএইচ এর জন্য আমরা কি দেখতেছি? conio.h এই হেডার ফাইলটা লাগবে। math.h এটা মেনলি লাগে হচ্ছে আমি যদি স্কয়ার রুট বা অন্য কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ করি প্রোগ্রামে, তখন আমার সি প্রোগ্রামে হচ্ছে math.h এটা ইউজ করতে হয়। আচ্ছা, তারপরে আসো তো, এটা তো আমরা অলরেডি দেখে আসছি। x ইকুয়াল 4 আর y ইকুয়াল 10 হলে y মড x এটার মান কত? তাহলে কত বলো তো? 10 মড 4, এটার মান কত? ভাগ করলে ভাগশেষ কত থাকে? 10 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত? 2। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 2। 29 এর অ্যান্সার হচ্ছে 28 এর সি, তৌসিফ অ্যান্সার দিয়েছে 29 এর সি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 29 এর সি। তারপরে আসি, এখানে আমাকে হচ্ছে 3টা স্টেটমেন্ট দেওয়া আছে, বলছে যে 3টা স্টেটমেন্ট পরপর এক্সিকিউট হওয়ার পরে অ্যাকচুয়ালি কি ঘটবে। তো এটা আমরা 2টা ভ্যালু ধরে নিব। ধরো a এর মান ধরতেছি 1, b এর মান ধরতেছি 2। তো প্রথম যে স্টেটমেন্টটা আছে আমাদের a ইকুয়াল a প্লাস b, তাহলে a প্লাস b যদি করি, a এর মান 1, b এর মান 2, 1 প্লাস 2 তার মানে হচ্ছে 3। তাহলে a ভেরিয়েবলটাতে এখন স্টোর হবে হচ্ছে 3। প্রথমে কিন্তু a এর মান 1 ছিল, এখন এর ভ্যালু কত হয়ে গেছে বা এতে স্টোর হয়ে গেছে কত? 3। তারপরের যে স্টেটমেন্টটা আছে আমাদের b ইকুয়াল a মাইনাস b, এখন a এর মান কম্পিউটার কত ধরবে বলো তো? 3, 3 মাইনাস b এর মান কত? 2। তাহলে 3 মাইনাস 2 কত? 1। এখন বি তে স্টোর হয়েছে কত? বি তে স্টোর হয়েছে 1। আচ্ছা, তারপরের যে স্টেটমেন্টটা আছে সেটা হচ্ছে a ইকুয়াল a মাইনাস বি, a ইকুয়াল a মাইনাস বি। তাহলে a তে স্টোর আছে হচ্ছে 3, বি ভেরিয়েবল স্টোর আছে 1, 3 মাইনাস 1 করলে কত? 2। তাহলে ফাইনালি এর ভ্যালুটা কত হয়ে গেল বা এর এতে স্টোর হইলো কত? 2। তাহলে দেখো প্রথমে কিন্তু a3, এখন কিন্তু আর এটা নাই, এখন কত হয়ে গেছে? 2। তাহলে a2 b কত হয়ে গেছে? 1। প্রথমে আমরা কত ধরে নিছিলাম? a এর মান ধরে নিছিলাম 1, b এর মান ধরে নিছিলাম 2। এখন কত হয়ে গেছে? a হয়ে গেছে 2, b হয়ে গেছে 1। তাহলে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, ইন্টারচেঞ্জ হয়েছে না? প্রথমে a এর মান 1 ছিল, b এর মান 2 ছিল, একটু খেয়াল করো। এখন a এর মান 2 হয়ে গেছে, b এর মান 1, a এর মান b তে চলে গেছে, b এর মান a তে চলে আসছে। তাহলে কি হচ্ছে বলতো? এটা কি? a আর b এর মান বিনিময় হবে, a আর b এর মান বিনিময় হবে। কম্পিউটার এটাকে বলে হচ্ছে সোয়াপ বা সোয়াপিং। a আর b এর মান বিনিময় হবে, বুঝছো সবাই? a আর b এর মান বিনিময় হবে। তৃষা অ্যান্সার দিয়েছে ডি। ইয়েস, এটার অ্যান্সারটা হচ্ছে ডি, এ আর বি এর মান বিনিময় হবে। তৃষের অ্যান্সার তোমরা অনেকেই দিছো। আচ্ছা, পরেরটাতে আসি, কোনটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? তাহলে কোনটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলো তো? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভা। আরেকটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা আছে, সেটা হচ্ছে সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস আর জাভা এরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কারা? সি প্লাস প্লাস আর জাভা।
ইন্টিজার টাইপ ডেটা কত মেমোরি দখল করে বলো তো? ইন্টিজার টাইপ ডেটা কত মেমোরি দখল করে? এগুলো কিন্তু সব বাইটে দেওয়া আছে, সব কিন্তু কিসে দেওয়া আছে? বাইটে। আর তোমরা নিশ্চয়ই জানো যে 1 বাইট হচ্ছে 8 বিট। তাহলে ইন্টিজার 4 বাইট আপাতত এই চারটা মনে রাখলেই তোমাদের হবে। তাহলে ইন্টিজার হচ্ছে 4 বাইট, ফ্লোট হচ্ছে 4 বাইট, ডাবল 8 বাইট, ক্যারেক্টার হচ্ছে 1 বাইট। ক্যারেক্টার কত বাইট দখল করে? 1 বাইট দখল করে। তাহলে ইন্টিজার টাইপ ডেটা কত মেমোরি দখল করতেছে? 4 বাইট। 4 বাইট মেমোরি দখল করতেছে। 32 এর অ্যান্সার হচ্ছে কত? সি। 32 সবাই ডি দিচ্ছ কেন? সি হবে, সি। তৌসিফ খান অ্যান্সার দিয়েছে 32-এর সি, সুবর্ণা 32-এর ডি। তাহলে 32-এর অ্যান্সার আমরা কত পাচ্ছি? সি। ইন্টিজার 4 বাইট, ফ্লোট 4 বাইট, ডাবল 8 বাইট, ক্যারেক্টার 1 বাইট। সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? তাহলে সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? সে হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। বা স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল মিন্স কি? যে আমাদের কোনো একটা বড় ফাংশন থাকলে সেটাকে ছোট ছোট মডিউলে ভাগ করে তারপরে সে হচ্ছে ওভাবে করে আর কি। তাহলে কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করতেছে? স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। আর অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা কোন কোন ভাষা দেখছিলাম? অবজেক্ট ওরিয়েন্টেডে হচ্ছে সি প্লাস প্লাস আর জাভা। সি প্লাস প্লাস আর জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। হাই লেভেল প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে কোন প্রোগ্রাম? তাহলে বলতো লাইন বাই লাইন অনুবাদ করে কোন প্রোগ্রাম? কম্পাইলার নাকি ইন্টারপ্রেটার? কোনটা হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে বলো? হাই লেভেল প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে কোন কোন ট্রান্সলেটর? এই সবগুলাই তো ট্রান্সলেটর, এখানে উইন্ডোজ বাদে সবাই কিন্তু ট্রান্সলেটর। কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার। কারণ এরা সবাই কি করে? এদের সবার একটাই কাজ, সোর্স কোড বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যেই কোডগুলা লেখা আছে এদেরকে কি করে? মেশিন কোড বা কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় রূপান্তর করে। তাইলে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার এরা সবাই কিন্তু এখানে হচ্ছে ট্রান্সলেটর বা অনুবাদক। তাহলে আমাকে কি বলছে যে হাই লেভেল প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে কে? লাইন বাই লাইন অনুবাদ করে হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন অনুবাদ করে। আর অ্যাসেম্বলারটা তো আমরা দেখলামই, অ্যাসেম্বলার হচ্ছে কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মেশিন কোডে কনভার্ট করে। আচ্ছা, পরেরটাতে আসি। দেখো এখানে কিন্তু তোমাকে হচ্ছে একটা বড় ইয়ে দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে। কি বলছে? আচ্ছা আমি একটু কেটে নিই। এখন দেখো এখানে হয়তো বুঝতে পারবা না, আমি এখানে লিখি তাহলে ক্লিয়ার হবে তোমাদের কাছে। i ইকুয়াল 0, i লেস দেন 5, i প্লাস প্লাস। প্রিন্ট করতে হবে যেটা লুপের ভিতরে সেটা হচ্ছে printf %d i প্লাস 2। তাহলে আমাকে দেখো তো কি প্রিন্ট করতে বলছে? প্রতিবার যে i প্লাস 2 প্রিন্ট করবে। এখন i এর মানটা শুরু হচ্ছে 0 থেকে, শেষ হবে কোথায় গিয়ে? i লেস দেন 5। আর i বাড়তেছে কিন্তু এক এক করে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে i এর মানগুলো লিখে নিচ্ছি। প্রথমে হবে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে হচ্ছে 4। i লেস দেন 5, তাহলে 4 পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যাবে। 5 হইলে কিন্তু 5 আর কিন্তু লেস দেন 5 হচ্ছে না। সো দেখো তো প্রথমে যখন 0 তখন ধরো i প্লাস 2 প্রিন্ট করতে হবে। সো 0-র জন্য কত প্রিন্ট হবে? 2।
তারপরে আই এর ভ্যালু যখন 1 তখন কি আই প্লাস 2, তখন কত প্রিন্ট হবে 3। 2 এর জন্য কত প্রিন্ট হবে 2 প্লাস 2 4। তারপরে আসি 3 এর জন্য কত প্রিন্ট হবে 3 প্লাস 2 কত 5। 4 এর জন্য কত প্রিন্ট হবে 4 প্লাস 2 6। তাহলে আই এর ভ্যালুগুলা বাড়বে কিভাবে, প্রথমে আই 0 সে লুপে ঢুকবে, দেখবে আই প্লাস 2 প্রিন্ট করতে হচ্ছে, তাহলে কত প্রিন্ট হবে 2। তারপরে আবার সে এখানে আসবে, আই এর মান 1 বাড়াবে, প্রথমে ছিল 0 এখন কত হয়ে যাবে 1। এখন সে দেখবে যে 1 কি লেস দেন 5, হ্যাঁ, এখন সে আবার লুপে ঢুকবে, তাহলে 1 প্লাস 2 এখন কত প্রিন্ট করবে 3। তারপরে আবার সেখানে আসবে, এখন কত আই এর মান 1 ছিল, এখন হয়ে যাবে কত আই প্লাস প্লাস 1 বেড়ে হয়ে যাবে 2, তাহলে 2 ও লেস দেন 5, এখন লুপে ঢুকবে 2 প্লাস 2 কত 4। তারপরে আবার সেখানে আসবে, এখন কত হয়ে যাবে 2 ছিল 1 বেড়ে 3 হয়ে যাবে, তাহলে 3 প্লাস 2 কত 5। তারপরে আবার এখানে যাবে, এখন চেক করবে আই প্লাস প্লাস করে 3 ছিল, এখন কত হয়ে যাবে 4, 4ও কিন্তু লেস দেন 5, তাহলে 4 প্লাস 2 কত প্রিন্ট করবে 6। এখন আবার এক বাড়াবে, 4 ছিল আগে, এখন কত হয়ে যাবে 5, তাহলে 5 কিন্তু 5 এর থেকে ছোট না, তাহলে কি হয়ে যাবে লুপটা ব্রেক হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি 2 3 4 5 6, 2 3 4 5 6, অ্যান্সার কোনটা সি। সো এই টাইপের যদি আসে তাহলে তোমরা এইভাবে করবা। তারপরে আসি, নিচের কোনটা সি প্রোগ্রামিং ভাষায় সঠিক ভেরিয়েবল নাম, তাহলে কোনটা সঠিক ভেরিয়েবল নাম বলো তো। দেখে দেখেও ভুল, মানে বুঝি নাই, সুব্রত কি বলতেছো। আচ্ছা, সো তোমাদের হচ্ছে শেষ সময় যারা অগোছালো ভাবে প্রিপারেশন নিচ্ছ না, মানে পাজেল হয়ে যাচ্ছ যে কি পড়ে কি পড়বা, শেষ সময় আসলে তোমার দরকার বেশি বেশি এক্সাম দেওয়া। আমাদের এক্সাম ব্যাচে এক্সাম দাও, যদি না দাও সেক্ষেত্রে তুমি নিজেও অ্যাটলিস্ট যাতে 2-3টা এক্সাম দাও। সো শেষ সময় এক্সাম দেওয়াটা আসলে খুব দরকার, যাদের দরকার এক্সাম ব্যাচে এনরোল বা এক্সাম ব্যাচ দিয়ে ঠিক মতো প্র্যাকটিস করা। ডেইলি হচ্ছে 2টা এক্সাম হচ্ছে, সকালে একটা রাতে একটা। সো তোমরা হচ্ছে বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ দিয়ে জানতে পারো এক্সাম ব্যাচ সম্পর্কে। পরেরটাতে আসে, নিচের কোনটা সি প্রোগ্রামিং ভাষায় সঠিক ভেরিয়েবল নাম, তাহলে আসো তো অপশন চেক করি। কোনো হচ্ছে ইয়ে থাকা যাবে না, ক্যারেক্টার হচ্ছে প্রথমে থাকতে পারবে না, কোনো প্রথমে ক্যারেক্টার থাকতে পারবে না, তাহলে এটা কিন্তু সঠিক ভেরিয়েবল হচ্ছে না। এটাতেও কিন্তু ফার্স্টে আছে কি হাইফেন, এটাও হচ্ছে না। তারপরে আসি, কোনো ইন্টিজার দিয়ে হচ্ছে তোমার ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না, প্রথমে ইন্টিজার থাকতে পারবে না, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। তাইলে কি হবে, শুধু হচ্ছে আনসাইন্ড, এটা হবে সঠিক ভেরিয়েবল। আরেকটা জিনিস আছে, এই যে আমাদের কিওয়ার্ড যেগুলো আছে, ইন্টিজার, ফ্লোট, তারপরে হচ্ছে ফর, তারপরে ধরো ইফ, এরাও কিন্তু কোনো ভেরিয়েবল হইতে পারবে না। তার মানে এই কিওয়ার্ড যেগুলো আছে আমাদের, সেগুলোও কিন্তু কোনো ভেরিয়েবলের নাম হইতে পারবে না। তাহলে প্রথমে হচ্ছে তোমার ক্যারেক্টার দিয়ে শুরু হইতে পারবে না, মানে কোনো ক্যারেক্টার থাকতে পারবে না, ক্যারেক্টার থাকতে পারবে না। ধরো এখানে আছে পার্সেন্টেজ বা ডলার সাইন, হাইফেন, এই টাইপের কোনো ক্যারেক্টার থাকতে পারবে না। তারপরে তোমার হচ্ছে সংখ্যা থাকতে পারবে না, কিওয়ার্ড থাকতে পারবে না। তাহলে এখানে দেখো আনসাইন যেটা, এটাতে কিন্তু কোনো কিওয়ার্ড নাই বা হাইফেন টাইফেন কিছুই নাই, তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা, অ্যান্সার হচ্ছে ডি। তারপর আসি, কোন লুপটা কমপক্ষে একবার চলবে, দেখি বলতো কোন লুপটা কমপক্ষে একবার চলবে। এইভাবে না, ফরের ক্ষেত্রে দেখো তো, ফরে কিন্তু আমরা কি করি, প্রথমে ইনিশিয়ালাইজ করি, ধরো আই ইকুয়াল 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, তারপরে কিন্তু আমি কি চেক করি, একটা কন্ডিশন চেক করি। তাহলে আই যখন 0 থেকে শুরু হবে, ধরো কন্ডিশনটাই আমি সেট করছি হচ্ছে আই ইজ নট ইকুয়াল 0, কন্ডিশন আমি সেট করলাম হচ্ছে আই 0 হইতে পারবে না,
তখন কিন্তু লুপটাই ব্রেক হয়ে যাবে, লুপ কিন্তু আর ঢুকবেই না ইয়েতে। তাহলে একবারও কিন্তু ফর ইয়ে না হইতে পারে, মানে না চলতে পারে ফর, কিন্তু তাইলে এটা হচ্ছে না। তারপরে হোয়াইলে আসি, হোয়াইলেও কিন্তু তার পাশেই কন্ডিশন থাকে। সো কন্ডিশনে যদি না মিলে, হোয়াইলেও কিন্তু তার পাশে কন্ডিশন থাকে, তারপরে হচ্ছে লুপের ভিতরে ঢুকে। আগে কন্ডিশন চেক করে তারপরে লুপের ভিতরে ঢুকে। সো কন্ডিশন ম্যাচ না করলে কিন্তু একবারও এক্সিকিউট হবে না। তার মানে হোয়াইলও একবার না এক্সিকিউট হইতে পারে। এরপরে আসি ডু হোয়াইল। ডু হোয়াইলে কি হয় দেখো তো, ডু হোয়াইলে কিন্তু ডু তারপরে স্টেটমেন্ট, তারপরে হচ্ছে হোয়াইল গিয়ে কন্ডিশন চেক হয়। তার মানে আগে এই ভিতরের গুলা কিন্তু এক্সিকিউট হওয়ার পরে হোয়াইলে গিয়ে কন্ডিশন চেক হয়। তার মানে শুধুমাত্র একটা মাত্র লুপ ডু হোয়াইল, যেটাতে পরে কন্ডিশন চেক হওয়ার কারণে এটা কিন্তু অ্যাটলিস্ট একবার হইলেও এই লুপটা চলবে। তাহলে ডু হোয়াইল হচ্ছে অ্যাটলিস্ট একবার হলেও চলবে, বুঝছো? ডু হোয়াইল হচ্ছে অ্যাটলিস্ট একবার হলেও চলবে। ও আচ্ছা সুব্রত, বুঝতে পারছি তোমার কথা। তাহলে বুঝছো তোমরা কোন লুপটা কমপক্ষে একবার চলবে? ডু হোয়াইল হচ্ছে অ্যাটলিস্ট একবার কিন্তু চলবে। এখন বলো তো আইপিভি ভার্সন 6 এই অ্যাড্রেসে কয়টা বিট ব্যবহার করা হয়? আইপিভি ভার্সন 6 এর জন্য অ্যাড্রেস বিট কয়টা? আইপি ভার্সন হচ্ছে 4 এর জন্য হচ্ছে 32 বিট, আর আইপি ভার্সন 6 এর জন্য কত? 128 বিট। 6 এর জন্য কয়টা? 128 বিট। তো জেইউতে মোস্ট প্রবাবলি একটা কোশ্চেন আসছিল যে তোমার হচ্ছে আইপি অ্যাড্রেসে অক্টেট কয়টা থাকে। তাহলে দেখো এই যে ভার্সন 4, মনে রাখবা 1 অক্টেট সমান হচ্ছে 8 বিট, 1 অক্টেট সমান হচ্ছে 8 বিট। তাইলে এই 32 বিটের জন্য আমি অক্টেট পাবো কয়টা বলো তো? 32 বিট, 1 অক্টেট সমান 8 বিট, 8 বিট সমান 1 অক্টেট, তাহলে 32 বিট সমান 4 অক্টেট। সিম্পলি এটার জন্য 128/8 কত পাবো বলো তো? কত পাবো? এটা কি 8 দ্বারা ভাগ করলে কি এটা আসে? হ্যাঁ, তাহলে এটার জন্য কত পাচ্ছি? 16টা অক্টেট। আর আইপি ভার্সন 4 এর জন্য পাবো কয়টা বলতো অক্টেট? অক্টেট পাবো হচ্ছে 4টা, বুঝছো? তাহলে যদি অক্টেট আসে সেটাও আমি দেখাই দিলাম। আইপি ভার্সন 4 এর জন্য আমরা পাবো হচ্ছে 4টা অক্টেট, আইপি ভার্সন 6 এর জন্য পাবো হচ্ছে 16টা অক্টেট। আর আইপি ভার্সন 4 হচ্ছে 32 বিট, আইপি ভার্সন 6 হচ্ছে 128 বিট। তাহলে ভার্সন 6 এর জন্য কয় বিট? 128 বিট। পরেরটা আসি, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেনের নাম কি বলতো? শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোন ডোমেন ব্যবহার করা হয়? শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোন ডোমেন? দেখি দেখি। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেনের নাম হচ্ছে .edu, এডুকেশন। .gov হচ্ছে গভর্নমেন্টের কোনো অফিসিয়াল সাইট থাকলে সেটার জন্য .gov। .com এটা তো বুঝো, ই কমার্স সাইট যেগুলো আছে কমার্শিয়াল সাইট, সো এটার জন্য .com। আর ওআরজি দিয়ে হচ্ছে অর্গানাইজেশন বোঝায়, সো কোনো অর্গানাইজেশনের জন্য ডোমেনটা হবে হচ্ছে .org। গুগল কোন ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে বলতো? কোন ওয়েব ব্রাউজার? সারাদিন যে গুগলে এটা সেটা সার্চ করো, গুগল কোন ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে বলো? আইসিটি হচ্ছে, আর আমি লুপ থেকে মনে করছি যে বায়ু হচ্ছে। আচ্ছা ঠিক আছে।
তাহলে গুগল কোন ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে? গুগল কিন্তু কোন ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে? ক্রোম। ক্রোম, এই জন্য এটার নাম কি বলতো? গুগল ক্রোম। গুগল তাইলে কোন ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে? ক্রোম হচ্ছে গুগল ডেভেলপ করেছে। আচ্ছা, পরেরটাতে আসি। ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয় কোনটা বলতো? ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? পারুল অ্যান্সার দিয়েছে 40-এর ডি, 30 অ্যান্সার দিয়েছে ডি। সো ডাইনামিক পেজ তৈরিতে ব্যবহৃত হয় কোনটা বলো? ডাইনামিক ওয়েব পেজ। ডাইনামিক ওয়েব পেজ কি বুঝো? ডাইনামিক ওয়েব পেজ কোনটা বলতো? মানে তোমার ইনপুট অনুযায়ী যেটা হচ্ছে যে ওয়েব পেজটা চেঞ্জ হয়। ধরো আমরা যেই আমাদের আড়ং এর যে ওয়েবসাইটটা আছে ওইটাতে গেলে দেখবা যে তুমি যেই প্রোডাক্টটা দেখতে চাচ্ছ ওখানে উপরে থাকে যে ফিল্টার একটা অপশন থাকে, ওখানে প্রাইস লো টু হাই, প্রাইস হাই টু লো। সো প্রাইস লো টু হাই বললে কিন্তু সিম্পলি ওয়েব পেজটা একরকম দেখায়, হাই টু লো বললে কিন্তু আরেক রকম দেখায়। সো এটা কি বলতো? ডাইনামিক, মানে তোমার ইনপুট অনুযায়ী হচ্ছে পেজটা চেঞ্জ হচ্ছে। সো এরকম পেজ বা ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? এখানে কিন্তু দুইটাই হয়, জাভা পাইথন দিয়েও করা যায়, পার্ল ASP.NET, এই দুইটাই কিন্তু ব্যবহার করা হয়। এই চারটা, জাভা পাইথন পার্ল ASP.NET, আরো কিছু আছে সেগুলোও কিন্তু ব্যবহার করা হয়। সো অপশনটাতে একটু ঝামেলা আছে, এটা একটা অপশন থাকা দরকার ছিল। আর HTML CSS যেটা, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজের জন্য। ধরো কারো কোনো পোর্টফোলিও বা এরকম যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে HTML CSS। আর C++ এটা মেইনলি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য এগুলা ইউজ করা হয়। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। HTML কোড হচ্ছে আচ্ছা, এখানে একটু ভুল মোস্ট প্রবাবলি হয়েছিল, আমি এটা কোশ্চেনটা একটু দেখতেছি। HTML কোড, আচ্ছা এই অপশন ও কোশ্চেনটা আসে নাই ঠিক মতো, এটা আমরা আপাতত স্কিপ করি। তারপরে আসি সবচেয়ে বড় হেডিং টেগ কোনটা। তাহলে সবচেয়ে বড় হেডিং টেগ, এই যে একজন জানতে চাচ্ছিল যে HTML থেকে কি টাইপের কোশ্চেন আসে, সো এই টাইপের কোশ্চেন গুলাই কিন্তু আসে। সবচেয়ে বড় হেডিং টেগ কোনটা বলতো? সবচেয়ে বড় হেডিং টেগ কোনটা? দেখি, এটাতে না 43 এর ডি, 43 এর ডি। হ্যাঁ, তাহলে সবচেয়ে বড় হেডিং টেগটা হচ্ছে H1, আর সবচেয়ে ছোট হেডিং টেগটা কোনটা বলতো? H6। এটা কি? এটা হচ্ছে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট হেডিং টেগটা হচ্ছে H6, আর সবচেয়ে বড়টা হচ্ছে H1। যে একজন অ্যান্সার দিয়ে দিছে H6। তাহলে H6 বড় দেখেই কিন্তু এটা বড় হেডিং টেগ এরকম না। সবচেয়ে বড় হেডিং টেগটা হচ্ছে H1, আর সবচেয়ে ছোটটা হচ্ছে H6। কোন ধরনের ওয়েবসাইট ডেটাবেজের সাথে সংযুক্ত থাকে? তাহলে আমরা এই যে একটু আগে দেখছি ওয়েবসাইটও কিন্তু এরকম দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তাহলে ডাইনামিক ওয়েবসাইট কিন্তু ইনপুট, তুমি ইনপুট যেভাবে দিবা সেভাবে তোমার সাথে আচরণ করবে, এটা ফিক্সড থাকে না, এটার কন্টেন্ট গুলা ফিক্সড থাকে না, ইউজার যেরকম চাচ্ছে সেরকম। সো ডাইনামিক ওয়েবসাইটটাই সবসময় হচ্ছে ডেটাবেজের সাথে সংযুক্ত থাকবে, আর স্ট্যাটিক ওয়েবসাইট ডেটাবেজের সাথে সংযুক্ত থাকে না। তার মানে আমাকে যদি প্রশ্নে বলা হয় যে কোন ধরনের ওয়েবসাইট ডেটাবেজের সাথে সরাসরি সংযুক্ত থাকে, ডাইনামিক ওয়েবসাইটটা ডেটাবেজের সাথে সরাসরি সংযুক্ত থাকে। তারপরে আসে নিচের কোনটা ডিবিএমএস এর উদাহরণ? এগুলো তো একদম মুখস্থ জিনিস। ডিবিএমএস এর উদাহরণ কোনটা বলতো? MS এক্সেস। ত্রিশাপাল অ্যান্সার দিয়েছে 44 এর বি, সাদিয়া ইসলাম আরবি অ্যান্সার দিয়েছে ডি। ওকে, তাহলে ডিবিএমএস এর উদাহরণ কোনটা বলতো? ডিবিএমএস এর উদাহরণ হচ্ছে MS এক্সেস। MS এক্সেস হচ্ছে ডিবিএমএস এর উদাহরণ। তোমাদের বইয়ে আরো কিছু এক্সাম্পল থাকে, এক্সাম্পল গুলো একদম ভালোভাবে মাথায় রাখবা। এখানে পোস্ট গ্রে, তারপর আরো অনেক কিছু আছে, সো ওই উদাহরণগুলো একটু মাথায় রাখবা। তার মানে ডিবিএমএস আমরা কোনটা পাচ্ছি? MS এক্সেস। তারপরে আসে কোন প্রোগ্রামটা ডেটাবেজ উপস্থাপনার জন্য বেশি জরুরি বলতো? কোন প্রোগ্রামটা ডেটাবেজ উপস্থাপনার জন্য বেশি জরুরি? আয়শা আরবি তিশা অ্যান্সার দিয়েছে বি।
ওকে, তাহলে ডেটাবেস ব্যবস্থাপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী কিন্তু হচ্ছে এসকিউএল, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, ফোরট্রান, এগুলা হচ্ছে প্রোগ্রামিং। সি প্লাস প্লাস আর এই ফোরট্রান এরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এইচটিএমএল এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা নর্মালি হচ্ছে ওয়েব পেজ তৈরি করার জন্য মানে ইউজ করি। তাহলে ডেটাবেজের জন্য কোনটা ইউজ করব? ডেটাবেজের জন্য হচ্ছে এসকিউএল বা স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ করব। আচ্ছা, তারপর আসো তো জাংশন ডেটা টেবিল, এবং এটা আমাদের আজকের লাস্ট কোশ্চেন। সো এটার অ্যান্সার দিয়ে দাও সবাই। জাংশন ডেটা টেবিল এটা কোন রিলেশনে ইউজ করা হয়? জাংশন ডেটা টেবিল এটা কোন রিলেশনে ইউজ করা হয় বলো তো? জাংশন ডেটা টেবিল এটা কোন রিলেশনে ইউজ করা হয়? এমটি আহমেদ অ্যান্সার দিয়েছে 42 ডি, আব্দুল্লাহ অ্যান্সার দিয়েছে এসকিউএল। হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। এসকিউএল হচ্ছে ইয়ে করা হয় ডেটাবেজ উপস্থাপনার জন্য বা ব্যবস্থাপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী। তারপর আসি জাংশন ডেটা টেবিল কোন রিলেশনে গঠিত হয়? এটা মনে রাখবা তোমরা, দুইটা টেবিলকে সংযুক্ত করতে ডেটাবেজে হচ্ছে জাংশন টেবিল ইউজ করা হয়। তো জাংশন টেবিল কোন রিলেশনে গঠিত হয়? এটা হচ্ছে মেনি টু মেনি। মেনি টু মেনি রিলেশনে হচ্ছে জাংশন ডেটা টেবিল গঠিত হয়। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের হ্যাঁ, মেনি টু মেনি সবাই অ্যান্সার দিচ্ছে, সাজাদ হোসেন অ্যান্সার দিয়েছে মেনি টু মেনি। আচ্ছা, তো আজকের ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগলো? আর কারো কোনো কোশ্চেন বুঝতে যদি সমস্যা থাকে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো আরেকবার একটু বলে দিতে। 47 এর ডি, ইয়েস, তাহলে 47 এর অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা শোনো, আইসিটি নিয়ে হচ্ছে কি এত বেশি প্যানিক হওয়ার আসলে দরকার নেই। 5 নাম্বার এবং খুব বেশি কঠিন হবে যে এরকম না, দেখলেই তো কোশ্চেন যেগুলো সলভ করেছে তোমরা অলমোস্ট বেশিরভাগ গুলাই পারো। সো প্যানিক হওয়ার আসলে দরকার নাই। এবং আইসিটি যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিছো, জাহাঙ্গীরনগর এতে তো আইসিটি 8 মার্কস ছিল, সো সেটার জন্য আই গেস পড়ছো। অনেক অনেক সুন্দর লাগলো আপু, থ্যাংক ইউ। আর আইসিটির জন্য যেটাতে বেশি ফোকাস করতে পারো 5 নাম্বারের জন্য লজিক গেটটা একটু ভালোভাবে দেখবা। সি প্রোগ্রামিং এর যে ফাংশন গুলো আছে, যেমন গেট সিএচ কোনটার জন্য ইউজ করা হয়, তারপর প্রিন্ট এফ, স্ক্যান এফ এর জন্য কোন হেডার ফাইল ইউজ করা হয়, এগুলো একটু দেখলা। আর হচ্ছে মোটামুটি এগুলো দেখলেই আসলে এনাফ। লজিক গেটটা একটু ভালোভাবে দেখবা, কোনটা মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট। তারপরে হচ্ছে ধরো একটা এক্সপ্রেশন দিয়ে দিল, এটা সরলীকরণ করলে কি আসে, বা একটা সার্কিট দিয়ে দিল, এটা সরলীকরণ করলে কি আসে, এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবা। আচ্ছা, অনেক ভালো আপু আপনার ক্লাসটা করে। আব্দুল্লাহ থ্যাংক ইউ। শারমিন আক্তার সুবর্ণা লিখেছে থ্যাংক ইউ আপু অনেক সুন্দর করে বোঝানোর জন্য। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করছো। আচ্ছা, নেক্সট তোমরা কোন ক্লাস চাও বলো তো? আমাদের এডমিশন ওয়ারিয়র্স থেকে কিন্তু তোমাদের জন্য তোমরা যেটা চাও, যেমন গত ক্লাসে সঞ্জিত ভাইয়ের ক্লাসে অনেকেই কমেন্ট করতেছিল যে আইসিটি ক্লাস লাগবে, সো আজকে কিন্তু আমরা আইসিটি ক্লাস নিয়ে হাজির। সো তোমরা যেটা চাও বা তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা ওভাবে অ্যারেঞ্জ করি। অনেক অনেক সুন্দর হয়েছে আজকের ক্লাস, বোঝানো অনেক সুন্দর আপু। তৃষা পাল অ্যান্সার মানে বলেছে, অ্যান্সার বলতে বলতে অ্যান্সার চলে আসছে। সো তোমাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। পিডিএফ পাওয়া যাবে আপু ক্লাসের? হ্যাঁ অবশ্যই পিডিএফ পাওয়া যাবে। ফিজিক্স আর কি ক্লাস নিবেন? ফিজিক্স আরেকটা নেওয়ার পসিবিলিটি আছে যদি টাইম ম্যাচ করতে পারে। আমরা আসলে ক্লাস নিতে চাই কিন্তু সময় অনুযায়ী আসলে হয়ে ওঠে না। আবার কালকে মনে হয় সাস্টের এক্সাম আছে, সো চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার বেস্টটা ট্রাই করবো একটা ক্লাস নেওয়ার ফিজিক্স, তোমরা যেহেতু চাচ্ছ। আপু ফিজিক্স ক্লাস নিবেন না? ফিজিক্স ক্লাস নিব, ফ্রি এক্সাম লাগবে। ফ্রি এক্সাম হলে কি, ওই যে ওই দিন আমি ক্লাস নিচ্ছিলাম তো আমি জানতে যাচ্ছিলাম যে তোমাদের কার কার এক্সাম ব্যাচ লাগবে। অনেকেই তোমরা কমেন্ট করতেছিলা যে ফ্রি এক্সাম নিলে আসলে ওরকম তোমাদের এক্সাম দেওয়ার মেন্টালিটিটা থাকে না, একটা দাও পরেরটা আর দাও না এরকম। সো এক্সাম ফিটা আসলে খুবই কম,
মানে খুব বেশি যে আমরা রাখছি শেষ সময়ের জন্য এরকম না। ফিজিক্স জোস হয়েছিল ওই দিন। আচ্ছা, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আরেকটা নেওয়ার চেষ্টা করব। সো তোমরা এডমিশন ওয়ারিয়র্স এর সাথেই থাকো, যারা গ্রুপ থেকে ক্লাসগুলো করো আমি রিকোয়েস্ট করবো যে আমাদের পেজটা একটু ফলো করে রাখবা, যাতে ক্লাসের আপডেটটা তুমি পাও। অনেকে আসলে ক্লাসের আপডেট পায় না, পরে বলে যে কেমিস্ট্রি ক্লাস কি আর হবে না, ফিজিক্স ক্লাস কি আর হবে না, বাট আমাদের কিন্তু সিরিয়ালি একটার পর একটা ক্লাস হচ্ছে। সো তোমরা হচ্ছে পেজটা একটু ফলো করে রাখবা। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যারা আরিওর এক্সাম ব্যাচ নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছ তারা আমাদের পেজে মেসেজ দিলে আমরা হচ্ছে ইন ডিটেলস বলে দিব। আর আমাদের গুচ্ছের জন্য একটা স্পেশাল মানে তোমাদের জন্য কোর্স আসতেছে, লিংক দেওয়া আছে, তোমরা হচ্ছে প্রি বুক করে রাখতে পারো। যারা প্রি বুক করবে তাদের জন্য কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট, 25% ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছ। সো সেটার জন্য তুমি প্রি বুক করে রাখতে পারো। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। দেখা হবে ইনশাল্লাহ আরেকদিন অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।